আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। ঘটনাটা আমার বড় ভাইয়ের বন্ধুর সাথে ঘটে। 2012-তে ঘটনাটি ঘটে। যার সাথে ঘটে তার নাম ছিল ফরহাদ তালুকদার। তিনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ব্যাচেলর মানুষ থেকে বিবাহ করার চিন্তা করতে চলেছেন। মেয়ে দেখা চলছে ফরহাদ ভাইয়ের বাসায়। মেয়েকে সবার পছন্দ হয়েছিল, এমনকি ফরহাদ ভাই নিজেও খুব পছন্দ করে ফেললেন, কিন্তু মেয়ের বাবার মত ছিল না। এছাড়া বাকি সবাই মেয়ে পক্ষের সহমত দিয়েছিলেন এবং হুট করেই বিবাহ দিন ঠিক করা হয় এবং তারা দুজনেই বিয়ে করে ফেললেন। তাদের বিবাহিত জীবন বেশ ভালোই যাচ্ছিল। বিয়ে করার 3 বছর পর তাদের সংসারে নেমে আসে অশান্তির আগুন। সাবিনা ভাবির, অর্থাৎ ফরহাদ ভাইয়ের বউয়ের নাম সাবিনা। সাবিনা ভাবি খুব রাগী এবং বায়নাদার, যেটা বলে সেটাই যেন করতে হবে। প্রায় সময় ভীষণ বায়না করা শুরু করে, যেমন ফ্ল্যাট, বেশি করে গয়না, অলংকার, এগুলো নিয়ে প্রায় দিনই তাদের মধ্যে ঝগড়া হতো। আর ফরহাদ ভাইয়া সব বায়না পূরণ করতে পারছিলেন না। একদিন রাত 10টার দিকে ফরহাদ ভাই এবং সাবিনা ভাবির তুমুল ঝগড়া শুরু হয় এবং ঝগড়ার এমন পর্যায়ে চলে যায় ভাবি বাপের বাড়ি যেতে বাধ্য হয় এবং ডিভোর্সের কথা বলে। বাসায় তাদের 1 বছরের একটি মেয়ে মিমকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে, অর্থাৎ তাদের একটা মেয়েও হয়েছিল যার বয়স 1 বছর ছিল, এবং তাকে নিয়ে ঝগড়ার পরে সাবিনা ভাবি তার বাবার বাসায় চলে যান। তখন রাত 10:30 এর মতো হবে। ফরহাদ ভাইয়ের খুব কাছের বন্ধু ছিল আমার বড় ভাইয়া, তাই সাথে সাথে সব কথা আমার বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জানায়। কিন্তু তখন ভাইয়া এলাকায় ছিলেন না, তাই ফরহাদ ভাইকে বললেন যে কাল এসে দেখব কি করা যায়, চিন্তা করিস না। ফরহাদ ভাই পরিবারের সবার সাথে কথা বলে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় এখনই সাবিনা ভাবির বাসায় যাবে। ভাবির বাসায় 1 ঘন্টার রাস্তা ছিল, যেই ভাবার সেই কাজ। রাত 12টার দিকে ফরহাদ ভাই চলল সাবিনা ভাবিকে নিয়ে আসতে এবং ফরহাদ ভাই ভাবিদের বাসায় যেতেই সেখানে গিয়েই দেখে সবার মুখ খুব রাগ এবং ফরহাদ ভাই সবাইকে সব কথা খুলে বুঝাতে চাচ্ছে, কিন্তু কেউই ফরহাদ ভাইয়ের কথা শুনল না। অনেক সময় কথা বলার পরেও কিছু হলো না, বরং ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ফরহাদ ভাই বাড়িতে যাবেন না সাবিনা ভাবিকে না নিয়ে। তারপর ফরহাদ ভাইকে একটু মারধর করে। তারপর ফরহাদ ভাই বাড়ি থেকে বের করে দেয়। অর্থাৎ মারধর করে তার শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়া হয়। ফরহাদ ভাই বিষণ্ণ মনে গভীর রাতে সেখান থেকে সাবিনা ভাবিদের বাড়ি থেকে চলে আসতে লাগলো। তখন প্রায় রাত 3টা। এত রাতে সিএনজি স্টেশনে যেতে কোনো গাড়ি ছিল না। তাছাড়া যে রাস্তা দিয়ে এসছিলেন সেই রাস্তা দিয়ে হেঁটে আসলে অনেক সময় লাগবে, তাই শর্টকাট রাস্তা ধরে হেঁটে হেঁটে সিএনজি স্টেশন পর্যন্ত আসছিল। কিন্তু ফরহাদ ভাই যে রাস্তা দিয়ে চলছে সে রাস্তায় যেতে একটা বড় বটগাছ পড়ে, আর সেই বটগাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আছে। এলাকার অনেক মানুষ নাকি ওই বটগাছের নিচে অদ্ভুত কিছু দেখে এবং বাজে ধরনের কিছু ঘটেছেও। কিন্তু ফরহাদ ভাই তার শ্বশুর বাড়ির এই বটগাছকে নিয়ে আজব কোনো ঘটনা জানত না। তাছাড়া সেদিন রাতে ফরহাদ ভাইয়ের মন ভীষণ খারাপ ছিল, আর এত রাতে সেই রাস্তায় মানুষ তো ছাড়, কুকুরও ছিল না। ফরহাদ ভাই নীরব মনে হেঁটে হেঁটে সিএনজি স্টেশন অব্দি আসতে লাগলো। আস্তে আস্তে যখন সেই বটগাছ তার সামনে আসলো, তখন ফরহাদ ভাইয়ের মনে হলো তার পেছনে পেছনে কেউ আসছে। তিনি পেছন ফিরতেই দেখে কিছু নেই, কিন্তু তিনি স্পষ্ট শুনতে পেল কেউ তাকে ডেকেছিল। ফরহাদ ভাই তখন খুব অস্বস্তি বোধ করছে, তার মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে। ফরহাদ ভাই তখন একটু একটু করে ভয় পেতে শুরু করলো। তখন তার মাথায় অন্য চিন্তা ঘোরপাক খাচ্ছিল, তাই একটা সিগারেট ধরিয়ে আবার হাঁটা শুরু করলেন। কিন্তু আজব, হঠাৎ করে ফরহাদ ভাই
স্পষ্ট শুনতে পেলেন তাকে কেউ ডাকছেন। গলার কণ্ঠ ধরতে পারলেন না, খুব বাজে ভয়ানক সুরে ডাকছিল। কণ্ঠ শুনে ফরহাদ ভাই একটু ভয় পেয়ে গেলেন এবং পেছনে ফিরলেন, কিন্তু পেছনে ফিরে তিনি কাউকে দেখতে পেলেন না। ফরহাদ ভাই তখনও আরো ভয় পেতে শুরু করলেন। তারপর শুরু হয় ভয়ঙ্কর ভৌতিক কাহিনী। তার চেনা জানা সকল কাছের মানুষের গলায় তিনি ডাক শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি পেছনে ফিরে কাউকে দেখতে পান না। তিনি ভয়ে ভয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। আবার আস্তে করে হাঁটা শুরু করলো। হঠাৎ সামনে অনেক বড় একটা ছায়া অবয়ব দাঁড়িয়ে, এক পা বটগাছে আর অন্য পা বটগাছের অপর প্রান্তে। এক কথায় পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর অবয়ব। কিছু বলছেও না, কিছু করছেও না। হঠাৎ খড় খড় কণ্ঠে অবয়বটা বলল তার পায়ের নিচ দিয়ে যেতে, না হলে যেতে দেবে না। ফরহাদ ভাই এসব ব্যাপারে কিছুই জানতেন না। তিনি প্রচন্ড ভয় পেয়ে সেই অবয়বের পায়ের নিচ দিয়ে চলে আসলেন বাড়িতে, এবং বাড়িতে এসে শ্বশুর বাড়ির কাহিনী সহ সেসব ভয়ানক কথা সবাইকে শেয়ার করলেন। ফরহাদ ভাইয়ের মা ঘাবড়ে যায়। এসব ব্যাপারে তিনি টুকটাক জানতেন। তার মা তাই কি কি যেন দিয়ে ফরহাদ ভাইকে গোসল করালেন সেই রাতে, আর বললেন না খেতে। কিন্তু ফরহাদ ভাই খুবই ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি সামান্য শুটকি ভর্তা দিয়ে ভাত খেলেন এবং ভাত খেয়ে শুয়ে পড়লেন। সকালে ফরহাদ ভাইয়ের অসম্ভব জ্বর শুরু হয়। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবাক করা ব্যাপার, তিনি তখন আবার সুস্থ হয়ে ওঠেন। তারপর সবাই আবার বাড়িতে চলে আসেন। ঠিক সেই রাতেই ফরহাদ ভাই চেঁচামেচি করছেন। তার রুমে সে প্রচন্ড রকমের চেঁচামেচি করছিলেন। বাসার সবাই সেই শব্দ শুনতে পায় এবং গিয়ে দেখে তার পুরো শরীর আঁচড়ানো। কোন জীবজন্তু শিকার করলে যেমন ভাবে আশ্রে দেয়, ঠিক তেমন ভাবে তার নাক, মুখ, কান দিয়ে রক্ত বের হচ্ছে। এই ঘটনার কিছুদিন পরেই ফরহাদ ভাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তাকে পুরোপুরি পাগল বলা যায় এখন। তার পরিবার এবং এলাকাবাসী সবাই জানতে পারাতে সবাই দোষারোপ করে সেই বটগাছকে। ফরহাদ ভাইয়ের এই পাগল হবার কারণ নাকি সেই অভিশপ্ত ভয়ঙ্কর বটগাছ। এখনো তার শরীরে সেই দাগগুলো, সেই আঁচড়ের দাগগুলো, ক্ষত চিহ্নগুলো রয়েছে এবং সে তার এলাকাতেই একজন পাগলের মতো বেঁচে আছে। তো ভাইয়া, এই ছিল আমার ঘটনা। পরে শোনালে খুশি হব। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির সময় ছিল 1975 সাল। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর, যিনি একজন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, তার চেম্বার ছিল খুলনার বসুরহাট নামক একটি জায়গায়। ওনার বাসা ছিল খুলনার মোহাম্মদনগরে। উনি প্রতিদিন সাইকেল চালিয়ে কল্লামারি ব্রিজ পার হয়ে বসুরহাট নামক ওই জায়গায় ওনার চেম্বারে যেতেন। 1975 সালের এক রাতে হঠাৎ ওনারই পরিচিত একজন ব্যক্তি, যিনি আসেন, এসে একজন রুগীকে দেখার কথা বলেন। ওই পরিচিত ব্যক্তির খুবই নিকট আত্মীয় ছিল সেই রোগী। এখন যেহেতু ওনার ওই সময় চেম্বার বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, উনি বাড়িতে চলে আসবেন। তারপরও যেহেতু পরিচিত মানুষ, না গেলেও কেমন লাগে, তো উনি যান সেখানে। কিন্তু রোগীর অবস্থা স্বাভাবিক ছিল না, যার কারণে সেই রোগীকে সেবা শুশ্রূষা করে ওষুধ টষুধ দিয়ে আসতে দেরি হয়। ওষুধ দিয়ে আসতে বোঝাচ্ছি, উনি ওই রোগীকে দেখে আবার দোকানে এসেছিলেন। দোকানে এসে আবার ওষুধপত্র নিয়ে আবার সেই রোগীর কাছে যান, তারপরে আবার দোকানে ফিরে আসেন। এই কারণে বেশ একটি সময় চলে যায় এখানে। উনি যখন ফাইনালি দোকান বন্ধ করেন, তখন রাত ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজে। উনি প্রতিদিনের মতো সাইকেল নিয়ে ফিরে আসছিলেন। আসলে 1975 সালের দিকে ওই সময়ে রাত 1টা মানে যে কত রাত, মানে এখনো সেটা অনেক রাত, কিন্তু এখন যেরকম আলোকিত থাকে চারদিকে, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট রয়েছে, তখন কিন্তু এমনটা ছিল না। উনি বাইসাইকেল নিয়ে আসছেন।
আস্তে আস্তে গল্লামারি যে ব্রিজটি রয়েছে, ওই সময় ওই জায়গাতে যে ব্রিজটি ছিল সেই সময়টাতেই ওই ব্রিজের বয়স ছিল প্রায় ১০০ বছর। আমাকে যেভাবে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই বলেছেন আরকি। আর যারা খুলনার আছেন তারা হয়তোবা এই জায়গাটার ইতিহাস আপনারা জানেন। তো ওখানে যখন ব্রিজের উপরে উনি সাইকেল নিয়ে উঠছেন, হঠাৎ করে মনে হলো কেউ একজন সাইকেলটা পিছন থেকে টেনে ধরেছে। মানে উনি উঠতে পারছেন না, উনার পায়ের জোরে কুলাচ্ছে না, উনার পা অবশ হয়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছিল আরকি। তো উনি যে কাজটি করেন, উনি পেছন দিকে তাকান, দেখেন যে না কেউ নাই। উনি সাইকেল থেকে নেমে যান। নেমে সাইকেলটা ঠেলে ব্রিজের উপরে উঠান। এখন যখনই ব্রিজ থেকে আবার ঢালুর দিকে নামবেন, তখন উনি হঠাৎ একটা ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখেন ঠিক অপোজিট পাশে প্রায় ৩০ থেকে ৪০ ফুট লম্বা মানুষের আকৃতির একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। উনার হাতে কিন্তু টর্চ ছিল, কিন্তু উনি টর্চটি জ্বালাতে পারছিলেন না। কারণ হচ্ছে ওনার হাত পা সবকিছু মনে হচ্ছে অবশ হয়ে গেছে। উনি চাইছিলেন সাইকেলটি ঘুরিয়ে আবার বসুরহাটের দিকে ফিরে যেতে, সেটা উনি পারছিলেন না, কারণ ওনার শরীর চলছিল না। ওই ৩০-৪০ ফুট লম্বা মানুষের মতো আকৃতির ওই জিনিসটি সুমন ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়েছিল। চাঁদের আলোতে তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে সুমন ভাইয়ের শ্বশুর উনি নড়তেও পারছিলেন না, চড়তেও পারছিলেন না। আর ওইদিকে ওই ভয়ানক প্রাণীটি, সেও কোনো কথাও বলছিল না, সে এগিয়েও আসছিল না, পিছিয়েও যাচ্ছিল না। সুমন ভাইয়ের শ্বশুর দোয়া কালাম পড়তে থাকেন এবং পড়তে পড়তেই একটা সময় উনি সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে, তখন উনি নিজেকে আবিষ্কার করেন তার নিজের বাসায়। কারণ উনি সেন্সলেস হয়ে যখন পড়েছিলেন, ভোরের দিকে ওই দিক দিয়ে যখন লোকজন যাচ্ছিলেন, উনি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, বেশ পরিচিত একজন মানুষ ছিলেন, এই কারণে লোকজন উদ্ধার করে ওনাকে বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পরে উনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, খুব সিক হয়ে যান, মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়, শেষ পর্যন্ত ঝাড়ফুঁকে উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল এবং তার সাথে দীর্ঘ সময় আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু প্রিয় লিসেনার্স, ঘটনা তো এখানে শেষ নয়। আমাদেরকে এই ঘটনার পরে চলে যেতে হবে প্রায় ৩০ বছর, তার মানে ২০০৫ সাল। ১৯৭৫ সালের পরে ২০০৫ সাল। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই, ওনার একজন শ্যালক রয়েছেন, তার নাম হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি রাতের বেলা নির্জন স্থানে বাঁশি বাজানোর জন্য চলে যেতেন। তো উনি যেই জায়গাটাতে ২০০৫ সালের এক অমাবস্যার রাতে বাঁশি বাজাতে গিয়েছিলেন এবং ওখানে মাঝে মাঝে উনি যেতেন বাঁশি বাজাতে। ওই দিনই যে ওই রাত্রে যে গিয়েছিলেন বিষয়টা এমন নয়, উনি মাঝে মাঝে সেখানে যেতেন। তো সাধারণত অমাবস্যা পূর্ণিমাগুলোতে এভাবে কোনো হন্টেড জায়গাগুলোতে বাঁশি বাজানোর জন্য বা যে কোনো কারণে যাওয়া উচিত নয়, কারণ উনি যেই জায়গাটাতে গিয়েছিলেন সেই জায়গাটির নাম ছিল আন্দির ঘাট। যেই জায়গাটি খুলনার রায়ের মহল এবং বয়রা বাজারের মধ্যবর্তী একটি জায়গায়। এই আন্দির ঘাটে উনি যেই জায়গাটাতে বসে বাঁশি বাজাচ্ছিলেন, এর পাশেই রয়েছে ছোট্ট একটি পুকুরের মতো, আর পুকুরের ঠিক অপোজিট পাশেই রয়েছে একটি শ্মশান। রাত তখন অনেক বাজে, আনুমানিক রাত ১২টা কি ১২:৩০। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ উনি ওনার সামনে থাকা পুকুর খল 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 আওয়াজ শুনতে পান। প্রথম দিকে উনি পাত্তা দেননি, মনে করেছিলেন মাছ টাছ হবে হয়তো। কিন্তু এই খলখল শব্দ যখন বারবার হচ্ছিল, তখন উনি বুঝতে পারলেন কোনো মাছ তো এমন শব্দ করে না। যেহেতু অমাবস্যা ছিল, চারদিকে বেশ অন্ধকার ছিল, কিন্তু দূরের বিভিন্ন ল্যাম্পপোস্টের আলো বা চতুর্দিকে থাকা বিভিন্ন মানুষের বাড়িঘরের লাইটের আলো, এগুলো যখন দূর থেকে মানে কিছুটা আলোকিত করেছিল ওই জায়গাগুলো, ওই সামান্য আলোতে একটি জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই পানির মধ্য থেকে কিছু একটা উঠে ওনার দিকে আসছে।
সেটি যে কোনো কুকুর বিড়াল না, এটা উনি স্পষ্ট বুঝতে পান। আলামিন ভাই অত্যন্ত সাহসী একজন মানুষ। যেহেতু রাত বিরেতে বিভিন্ন জায়গায় বসে বাঁশি বাজান, সাহস না থাকলে তো এটা করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে উনার শির দ্বারা বেয়ে ভয়ের এক শিহরণ নেমে যায়। উনার শরীরটা কেঁপে ওঠে। উনি কিছুর একটা আঁচ করতে পারেন। উনি সাথে সাথে বাঁশি বাজানো বন্ধ করে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরেন। মোহাম্মদনগর উনাদের বাড়ি, সেখানে উনি চলে যান। বাড়িতে গিয়ে উনি শুয়ে পড়েন। ওই রাত্রের মতো ঘটনা এতটুকুই ছিল। কিন্তু উনি যখন বাড়িতে ফিরছিলেন, তিনি এতটুকু ফিল করতে পারছিলেন কিছু একটা হেঁটে হেঁটে ওনার পিছনে আসছে। ঠিক যেমন কোনো মানুষ ভেজা কাপড়ে, ভেজা শরীরে, খালি পায়ে মাটির উপর হেঁটে আসলে এক ধরনের শব্দ হয়, ঠিক তেমন শব্দ উনি ফিল করেছিলেন। কিন্তু উনি পেছন দিকে তাকালেও কিছু দেখতে পাননি। তো যাই হোক, উনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে উনি ঘুমিয়ে পড়েন। এই ঘটনার কিছুদিন পর ঘটে একটি ভয়ানক ঘটনা। ঘটনাটি ঘটে ওনার বাবার সাথে। ওনার বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোনো এক রাতে প্রায় 3:30টার দিকে উনি ঘুম থেকে ওঠেন। তো উনি কলপাড়ে গিয়ে অজু করবেন, এই নিয়েতে ঘরের ভেতর থেকে বের হয়েছেন। ঘরের ভেতর থেকে বের হওয়ার পর ওই কলপাড়ের কাছেই আরেকটি ঘর আছে, যেখানে ওই আলামিন ভাইয়ের যিনি নানি, মানে হচ্ছে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের যে নানি শাশুড়ি আর কি, যেটাকে মানে নানি শাশুড়ি, তো ওনার ঘর ছিল। তো শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর উনি হঠাৎ দেখতে পান যে ওই ঘরের তো একটা জানালা খোলা থাকে, আর উনি বেশ বয়স্ক একজন মানুষ ছিলেন, ওই শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের নানি শাশুড়ি। তো আলামিন ভাইয়ের শ্বশুর উনি দেখতে পান যে ঘরে তো ডিম লাইট জ্বলছে। ডিম লাইটের আলোটা সাধারণত দেখা যাচ্ছে যে বেশি রাত হলে আলোটা আরো একটু বেশি ছড়ায়, যার কারণে ঘরের মধ্যে বেশ আলোকিত ছিল, উনি সেটা বুঝতে পারছিলেন। উনি দেখেন কোন একটা ছায়া মূর্তি শাড়ি পরা ওনার শাশুড়ির গায়ে হাত বোলাচ্ছেন। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, ওনার শাশুড়ির ঘরে তো কেউ থাকে না, এখানে একটা মহিলা আসলো কোথা থেকে। তো উনি জানালার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই কে এখানে, আপনি কে? তখন ওই শাড়ি পরা ওই অবয়বটি ওনার গায়ে হাত বোলানো বাদ দিয়ে জানালার দিকে এগিয়ে আসতে থাকে। এগিয়ে যখন আরো কাছে আসে, যখন সুমন ভাইয়ের শ্বশুর দেখতে পান যে যেই জিনিসটি জানালার কাছে চলে এসেছে সেটি শাড়ি পরা, কিন্তু মাথাটি ঠিক বেড়ালের মতো। এটি দেখার সাথে সাথে উনি চিৎকার করে ওঠেন। চিৎকার করে ওঠার সাথে সাথে ঘরের অন্য লোকজন ঘুম থেকে উঠে যায়। তারা আসেন, কিন্তু এসে দেখে কিছুই নেই। এটি দেখার পরে উনি কিন্তু অনেক ভয় পেয়েছিলেন। জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের যিনি শ্বশুর, অনেক ভয় পেয়েছিলেন। যাই হোক, ভয় পেলেও বিষয়টি ওনার উপর খুব বেশি প্রভাব ফেলেনি। কিন্তু এই ঘটনার মাসখানেক পরে আরো একটি ঘটনা ঘটে, যেটি ওনার উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। সেটি হচ্ছে, এই ঘটনার মাসখানেক পরে রাত্রে উনি যখন ঘরে ঘুমিয়েছিলেন, ঘরের ডিম লাইট ছিল ওনার ঘরেও। গভীর রাত্রে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার বিছানা থেকে কিছুটা দূরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ডিম লাইটের আলোতে উনি বুঝতে পারেন সেটি একটা মহিলার মতো, শাড়ি পরা। তো ওনার যে খাট ছিল, এই খাটের কাছে বেড সুইচ ছিল, লাইটের বেড সুইচ যেটা। উনি সাথে সাথে বেড সুইচটা অন করেন। অন করার সাথে সাথে উনি দেখতে পান এক ভয়ানক জিনিস। কারণ ওই রাত্রে, যেই রাত্রে ওনার শাশুড়ির ঘরে যেটি দেখেছিলেন, তখন তো আধো আলো আধো ছায়ায় দেখেছিলেন, কিন্তু এখন যেটি দেখতে পান পুরো আলোর মধ্যে। সারা শরীর লোমশ, শাড়ি পরা,
একটি মানুষের অবয়বের মতো প্রাণী দাঁড়িয়ে আছে, যার মাথাটি বিড়ালের মতো। এবং সুমন ভাই শ্বশুরকে দেখে খিলখিল শব্দে হেসে ওঠে। সুমন ভাই শ্বশুর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান, এবং শুধু সেন্সলেস না, উনি একই সাথে স্ট্রোক করেন। এবং এই স্ট্রোকটা এতটা মারাত্মক ছিল যে উনি আর কখনো সুস্থ হননি। উনি এই ঘটনার মাসখানেক পরে অসুস্থ অবস্থায় মারা যান। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়, ঘটনাটি আরো রয়েছে। সেটি হচ্ছে সুমন ভাইয়ের বাবার মৃত্যুর পর ওনার যেই শ্যালিকা এবং ওনার ওয়াইফ, তখন তো ওনার বিয়ে হয়নি, তো ওনার ওয়াইফ এবং শ্যালিকা এক রাত্রে খুব গরম ছিল, তো খাটের উপর শুয়ে খুব গরম লাগছিল। ওনারা কি করেন, ওনারা ফ্লোরে বিছানা করে শুয়েছিলেন দুই বোন। রাত যখন অনেক হয়ে গিয়েছে, তখন হঠাৎ সুমন ভাইয়ের ওয়াইফের যে বোন, তিনি হঠাৎ ওনার পাশে যে সুমন ভাইয়ের ওয়াইফ শুয়েছিলেন তাকে ডেকে ওঠান যে, এই ওঠ ওঠ, খাটের নিচে কি যেন একটা দেখা যাচ্ছে। সুমন ভাইয়ের ওয়াইফেরও ঘুম ভেঙে যায় ডাকাডাকিতে। তো উনি চোখ কসলাতে কসলাতে বলেন, কি হয়েছে? তখন পাশে থাকা ওনার বোন বলে যে, দেখ, খাটের নিচে কি যেন দেখা যায়। সাধারণত খাটের নিচে কিন্তু অন্ধকার থাকে, কিন্তু অদ্ভুতভাবে ওই খাটের নিচেও আলোকিত হয় কিছুটা, এবং তারা স্পষ্টভাবে দেখতে পান ওই খাটের নিচে শুয়ে আছে সেই শাড়ি পরা বিড়াল মাথার এক পিশাচ। এটি দেখে ওনারা চিৎকার করে ওঠেন। অন্য ঘর থেকে লোক চলে আসে, এসে তারা আর কিছু পায় না, স্বাভাবিকভাবে তাদের পাওয়ার কথাও নয়। চলে আসলে এই অশরীরীগুলোকে আর দেখা যায় না। এরকম ভয়ানক ঘটনা যখন বারবার তাদের ঘরে ঘটছিল, তখন এক কবিরাজের কাছে তারা যান, গিয়ে পরামর্শ চান। তো তিনি একজন ভালো মানের একজন কবিরাজ ছিলেন, একই সাথে হুজুরও ছিলেন। তো তিনি বলেন, 1975 সালে সুমন ভাইয়ের শ্বশুর যখন সাইকেল নিয়ে ফিরছিলেন, তখন গল্লামারি ব্রিজের কাছে যে ভয়ানক প্রাণীটা দেখেছিলেন, সেটি তার সাথে সাথে তাদের বাড়িতে চলে এসেছিল। কিন্তু তাদের বাড়িতে থাকলেও খুব সামনে এসে কখনো ক্ষতি করতো না, ভেতরে ভেতরে ক্ষতি করত। কিন্তু 2005 সালে সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাই, উনি যখন ওই আন্দিরঘাট নামক ওই জায়গা থেকে যখন ফিরে আসছিলেন, তখন ওই বেড়াল মাথার ওই পিশাচটি ওনার সাথে সাথে এই বাড়িতে চলে আসে, এবং চলে আসার পরে এই দুই পিশাচ মিলে এই বাড়িতে তাদের রাজত্ব কায়েম করার জন্য ভয় দেখাতে থাকে, যাতে এই বাড়িটা যাতে বিরান হয়ে যায়, এখানে কোনো মানুষজন না থাকে। তো এই দুটো পিশাচ মিলে ওই বাড়িতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন ওই ব্যক্তি উনি কিছু ট্রিটমেন্ট দেন, যার পরে এ সমস্ত ঘটনা অনেকটাই কমে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। রাসেল ভাই, আমি আজকে আপনাকে যেই ঘটনাটি শেয়ার করছি, এটা একটি গ্রামের ঘটনা। আর এই ঘটনাটিতে যেই গ্রামটিকে নিয়ে আমি কথা বলবো, সেই গ্রামটির নাম হচ্ছে শালবন গ্রাম। আর এই গ্রামটা এতটাই বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রাম, যেখানে যখনকার আমি ঘটনা বলছি, তখন সেই গ্রামটিতে কোনো রকম বিদ্যুৎ ছিল না। তখনকার মানুষ কেরোসিন পুড়িয়ে মোমবাতি জ্বালিয়ে চলাচল করত। সেই গ্রামেই ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, যেই বাড়িটাকে নিয়েই আমাদের আজকের ঘটনা। তো রাসেল ভাই, এই যে বাড়িটা ছিল, এই বাড়িটাকে সবাই বলতো ওই বাড়িতে আগে একটা হুজুর থাকতো, যিনি কিনা কোথা থেকে আসছে বা তার আসলে মূল পরিচয় কি সেটা কেউ জানতো না। সবাই শুধু জানতো তিনি একজন পরহেজগার মানুষ, তিনি সেখানে থাকেন, মসজিদের সেবা করেন, মানুষের সেবা করেন, এবং তার কোনো চাহিদা নেই। কিন্তু রাসেল ভাই, এখানে একটা ভয়ানক ব্যাপার হচ্ছে, তিনি কালো জাদুর সঙ্গে জড়িত ছিলেন।
দিনের বেলায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও রাতের বেলায় তার আসল ঘটনা আসলে প্রকাশ হয়। তো এই কথাটা আমি আগেই বললাম, তাহলে আসলে গল্পটার ইন্টারেস্টিংটা আপনি পাবেন রাসেল ভাই। তো যাই হোক, যেই মানুষটা আসলে রাত্রের বেলা কালো জাদু করতো, কিন্তু সেই মানুষটা দিনের বেলায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, এমন এমন ব্যবহার দেখাতো যে কেউ এই হুজুরের উপর কি করতো না, সন্দেহ করতো না। যাই হোক, এই হুজুরটা থাকার মানে কয়েক মাস পর আসলে ভয়ঙ্কর ব্যাপারটা আর কি মানুষ জানতে পারে। সেটা হচ্ছে যে ওই যে যেই বাড়িটা ছিল, ওই বাড়িতে রাত মানে কেউ যদি কোনো একদিন গেছে, তাহলে পরের দিন আর কি তাকে খুঁজে পাওয়া যায় না। সে কোথাও জানি যায়, মানে কোনো কিছু একটা হয়ে যায়, বা সে কথা বলে না, কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ, আবার কেউ কয়েকদিন পর মারা যায়। সবাই আসলে একটু তখন হুজুরের দিকে সন্দেহ করা শুরু করলো যে আসলে মানে রহস্যটা কোথায়, মানে এর পিছনের আসলে আসল কারণটা কি। এটা জানার জন্য এলাকার মানে যারা মাতবর মেম্বর ছিল, তারা কয়েকজন সাহসী যুবক ছেলেকে মানে নির্ধারণ করে যে তোমরা এই যে হুজুর আছে, এই হুজুরের আসল রহস্য উদ্ঘাটন করে ছাড়বা। ৪ জনের মধ্যে ২ জন ২ জন করে ২টি দলে ভাগ হয়ে যায়। ২ জন সকালে ডিউটি করবে, ওই হুজুরের মানে পিছন থেকে হুজুরের মানে শুধু জাস্ট ফলো করবে ওনাকে, উনি কি করতেছে না করতেছে এই জিনিসগুলো দেখবে, আর ২ জন দেখবে রাতে। যাই হোক, এই যে দিনের বেলা যে ২ জন ছিল, এই ২ জনের তো তেমন বেশি কাজ নেই, মানে তারা দেখে যে সে ভালোভাবে সবার সঙ্গে কথা বলে, নামাজ পড়ায়, সব কিছু ঠিকঠাক চলে। কিন্তু রাত্রের বেলায় যারা ছিল তাদের মধ্যেই আসলে ঘটনাটা উদ্ঘাটন হয়। তাদের মধ্যে ২ জন ঠিক রাত ১২টার দিকে তারা হুজুরের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে যখন রওনা দেয়, বাড়িটা যাওয়ার কিছুক্ষণ আগে ওনারা দেখতে পারেন যে এই মানে আহ, কি বলে এই বাড়িটার মানে রাত্রের বেলায় কেমন একটা আলো আসতেছে, মিটমিট আলো, এত সূক্ষ্ম আলো যেই আলোটা আসলে কেউ বুঝতে পারবে না। কিন্তু তারা যেহেতু অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছে এই বাড়িটাকে, হঠাৎ করে একটা আলো জ্বললে তারা তো এটা মানে টের পাবেই। তো তারা সেটা ভেবে ঠিক ১২টার দিকে সেই বাড়িটার দিকে ঢুকে গেল। ঢোকার সাথে সাথে তারা দেখলো যে বাড়িটা দিনের থেকে রাত্রের বেলা কেমন যেন একটা স্যাঁতসেঁতে হয়ে আছে। মানে স্যাঁতসেঁতে ভাব, এমন একটা ভাব যেই ভাবটা আর কি বোঝা যায় না। আর তারা দিনের বেলাও ঢুকেছিল, কিন্তু রাত্রের বেলা ঢুকতে পেরে তারা বেশ খানিকটা মানে ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পারলো সেই বাড়িটার ভিতরে। দেওয়ালের মধ্যে দেখতে পারলো কিছু কালো কালো দাগ, মনে হচ্ছে যেন আগুনে পুড়ে গেছে। ঘরের ভিতরে একটা অদ্ভুত পচা গন্ধ তারা দেখতে পারলো, এবং ঘরের ভিতরে কিছু মানে কি বলে আঁকা জিনিস দেখতে পারলো। মানে বেশ খানিকটা জিনিস তারা ওই ঘরের ভিতরে দেখতে পারলো, যেই জিনিসগুলো দিনের বেলায় ছিল না। এরপর তারা কি করলো, তাদের হাতে থাকা যে মানে তারা যে আলোটা ছিল তাদের কাছে, সেই আলোটা জ্বালিয়ে দেখলো। তারপর তাদের মধ্যে যে একজন ছিল, ও বললো যে কিরে, উপরে কেউ যেন একটা হাঁটছে। তারপর দুজনে একদম চুপ হয়ে গেল, আসলে শোনার চেষ্টা করলো যে আসলে কে হাঁটছে বা সত্যি কি হাঁটার শব্দ কিনা। তারপর তারা স্পষ্ট শব্দ পেল, ধূপ ধূপ কিছু একটা শব্দ হচ্ছে, যেন কেউ খালি পায়ে কাঠের মেজের উপর হাঁটছে। কিন্তু বাড়ির যে উপরতলাটা ছিল, সেই উপরতলাটা পুরোপুরিভাবে বদ্ধ, সেখানে আসলে কেউ যায় না, এমন একটা অবস্থা। তো তাদের মধ্যে যে ২ জন ছিল, ২ জনের মধ্যে একজন সাহস করে বলল যে সিঁড়ির দিকে যাইতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আসলে উপরে কি আছে। এটা যেহেতু বদ্ধ, মনে হয় এই উপরেই কোনো কিছু একটা সমস্যা আছে। যাই হোক, যখনই তারা উপরের দিকে গেল, তারা দেখলো যে সিঁড়ির উপরেই একটা কালো মানুষ দাঁড়িয়ে আছে। পুরো শরীরটা পুড়ে কয়লার মতো হয়ে গেছে, চোখ দুটো শুধু সাদা, আর মুখটা অস্বাভাবিক বড় করে খোলে রাখা। এটা দেখার পর প্রথমজন এটা মানে একটা দৌড়ে নিচে নামতে শুরু করলো। এরপর যে বাকি যে লোকটা ছিল, সেটা চিৎকার দিয়ে দরজা দিয়ে একদম দৌড় দিল, কিন্তু মানে দৌড় দিবে ঠিক সেই মুহূর্তে দরজাটা বন্ধ হয়ে গেল। কোনোভাবেই দরজাটা তারা খুলতে পারছে না, এরকম একটা ভয়ানক দৃশ্য দেখার পর।
আহ, মানে দরজাটা এরকমভাবে বদ্ধ হয়ে গেল যেন বাহির থেকে কেউ দরজাটাকে একদম বদ্ধ করে দিয়েছে। কিন্তু এলাকার মানুষ এত রাত্রে এখানে আসার কোনো কারণই হতে পারে না। যাই হোক, আহ, ঠিক আহ, মানে এই সময় এলাকা ওই যে ঘরের ভিতরের একটা কর্কশ শব্দ ভেসে আসলো তাদের কানে। তারা শুনতে পারলো, এবার তোরা ঢুকছিস, এখন আর কেউ বের হতে পারবি না, তোদের সময় এখানেই শেষ। ঠিক এই কথাটা বলার পর একটা ঝটকা হাওয়া এসে তাদের সাথে যে আলোটা ছিল সেই আলোটা নিভে দিল। নিভে দেওয়ার পর পুরো বাড়িটায় এমন একটা অন্ধকার অবস্থা শুরু হলো যে অন্ধকারটার মধ্যে তারা নিজেরা নিজেদেরকেই চিনতে পারছে না, এরকম একটা অবস্থা। তারপর তারা দুজনেই এত সাহসী হওয়ার পরেও খুব জোরে চিৎকার শুরু করে দিল, কিন্তু সেই চিৎকার হয়তো বাইরে পর্যন্ত যাচ্ছে না। একটু পরেই তারা দেখতে পারলো তাদের সামনে সেই হুজুর দাঁড়ালো, সাদা পাঞ্জাবি পরা, চোখগুলো যেন কেমন একটা ভয়ানক দৃশ্যে, এবং তার হাতের মধ্যে কয়েকটি পুতুল ছিল। সেই পুতুলগুলো অসংখ্য সুইচ দিয়ে ফোরানো, এবং তার মুখ থেকে কিছু অদ্ভুত রকমের শব্দ বের হচ্ছে, যেগুলো হয়তো মন্ত্রতন্ত্র টাইপের হবে। তো এগুলো মানে যখন ওরা দেখতে পারলো, দেখার পর তারা হুজুরকে প্রশ্ন করলো, আপনি এগুলো কি করতেছেন? হুজুর তাদের কোনো উত্তর দিল না। তারপর আবারও তারা সাহস করে বলল, আপনি যেগুলো করতেছেন এগুলো ঠিক করতেছেন? তারপর হুজুর তাদেরকে বলল যে এগুলো তো আমি আমার জন্য করতেছি না, এই এলাকাতে আমি থাকার জন্য করতেছি। আমি যদি এই কাজগুলো না করি তাহলে আমাকে কেউ এই গ্রামে থাকতে দিবে না। যারা মানে তখন ওই ২ জন তাকে ভালোভাবে জিজ্ঞাসা করলো যে, "কেন আপনি এগুলো করছেন?" তখন উনি বলেন যে, "আসলে আমি তো এগুলো ইচ্ছা করে করিনি, এলাকার লোকজনই এগুলো আমাকে করতে বলেন।" তারপর ওই যে ২ বন্ধু ছিল তারা অনেক সাহসী। তারা বলে যে, "আপনি তাহলে এই যে মানুষগুলো যেগুলো আপনার কাছে আসলো সেগুলোকে মারলেন কেন?" উনি তখন বলে যে, "আমার যেন আসল সত্য সবাই প্রকাশ না পায়, এজন্য আমি এগুলা করেছি।" এবং তাদের মধ্যে একজন যে আরকি একটু সাহসী ছিল, সে খপ করে হুজুরকে একদম ধরে ফেলে। হুজুরের হাত এবং পা একদম ধরে ফেলে। ধরে ফেলে হুজুরকে তখন বলে যে, "আপনাকে উচিত শাস্তি দেওয়া হবে।" এবং তারপরে হুজুর কি যেন একটা করে, করার পরে পুরা বাড়িটা, মানে উনার তো সবকিছু সেটেল করাই ছিল। যখন উনি ধরা পড়ে গেছে উনি তো এখান থেকে রক্ষা পাবে। তো উনি কি করেন, কিছু একটা করে পুরো বাড়িটার মধ্যে আগুন লাগায় দেয় এবং এখানেই সবকিছু শেষ হয়ে যায়। তো এটা শেষ হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা যখন লোকজন এসে দেখে যে পুরো বাড়িটা সহ পুরো বাড়িটা নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন সবাই আরকি বুঝতে পারে হয়তো গত রাত্রে খারাপ কিছু হয়েছে তাদের সঙ্গে। তো এই জায়গাটা রাসেল ভাই এখনো ঠিক আগের মতোই আছে। কিন্তু এখন আসলে আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগের একটা ঘটনা। তো সেই জায়গাটা তো এখন একটু পরিবর্তন হবেই। তারপরেও ওই জায়গার মধ্যে এখনো যদি কেউ যায়, মাঝে মধ্যে রাত্রের বেলায় বিভিন্ন রকমের শব্দ, বিভিন্ন রকমের জাদু মন্ত্রের শব্দ এখন পর্যন্ত সেখান থেকে শোনা যায়। তো এটাই ছিল ঘটনা। ঘটনাটা ২০১০ সালের দিকে। যার সাথে ঘটেছিল তিনি ছিলেন আফজাল চাচার কাকাতো ভাই রিপন। পাশাপাশি বাড়ি তাদের। তো সেদিন ভোরবেলা আফজাল চাচা উঠেছিলেন খেতে পানি দেওয়ার জন্য। উঠোনে যাওয়ার পর তিনি শুনতে পান তার কাকাতো ভাই রিপনের স্ত্রীর চিৎকার। চিৎকার শুনে তিনি কথা ভেসে আসছিল, কে কই আছো, আমাকে বাঁচাও, আমার হাতের আঙ্গুল ছিঁড়ে ফেললো। তো এটা শুনে তিনি তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যায়। দরজা ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষে তিনি জোরে ধাক্কা দিয়ে শুরু করলে ওনার কাকাতো ভাই এসে দরজা খুলে দিয়ে বেরিয়ে যান। তিনি ভেতরে গিয়ে দেখতে পান রিপন চাচার মেয়ে খাটের কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপছে, কান্নাকাটি করছে। আর রিপন চাচার স্ত্রীকে আফজাল চাচা জিজ্ঞেস করেন, কি হয়েছে? আমি তো তোমার চিৎকার শুনলাম বাইরে থেকে, চোট্টর নাকি? আর রিপন কবে ফিরলো? দেখলাম না তো দিনের বেলা, কি হয়েছে আমাকে বলো তো। ওনার স্ত্রী বললে যে আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি হয়েছে ওর। আমি ঘুমাচ্ছিলাম, রাত ৩টার দিকে হঠাৎ করে শহর থেকে সে বাড়িতে চলে আসে। আমি জিজ্ঞেস করার পরও কিছু বলছিল না, সোজা এসে বিছনায় শুয়ে পড়ে। খানিক বাদে আমি ওনাকে ঘুমের মধ্যে কথা বলতে শুনি। বেশ অদ্ভুত হয়ে কথা বলছিল, কি বলছিল বুঝতে পারছিলাম না।
তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে ডেকে তুলে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার? ঢাকা থেকে কেন খবর না দিয়ে চলে আসলেন? আবার এরকম উল্টাপাল্টা ব্যবহার করছেন। পরে উনি মানে ওনার উপর কোনো প্রকার কারণ ছাড়াই চটে গিয়ে বলেন, তুই আজ একটু বেশি কথা বলছিস। বলছি না আমাকে ঘুমাতে দিয়ে এত ডাকাডাকি করছিস কেন? তিনি তার ওয়াইফকে বলছিলেন। বলেই সে তার গালে একটা চড় মেরে বসে। তো তার ওয়াইফ খুব অবাক হয়, কারণ এর আগে অনেকবার তাদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কোনোদিন সে হাত তোলা তো দূরে থাক, তুই করেও ডাকেনি তাকে কখনো। তো তিনি ভালো মতো বুঝিয়ে সুঝে আবারও জিজ্ঞেস করতে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগে। তো তোমার ওয়াইফ, রিপন কাকার ওয়াইফ, তার হাত ধরে ফেলে। সে তৎক্ষণাৎ তার হাতের নখ কিছু একটা দিয়ে টেনে উঠায় ফেলায় এবং তিনি চিৎকার করে বসে। এর কিছুক্ষণ পর উনি বলছেন যে আপনি চলে আসলেন, সে বাইরে চলে গেল। তো আফজাল চাচা তার ভাইকে খুঁজতে বেরিয়ে গেলেন। গিয়ে দেখেন তার ভাই বাড়ির পেছনের পাশে একটা টঙের দোকানে বসে কি জানি বিড়বিড় করে বলছে। তিনি কাছে গিয়ে তার ভাইয়ের কাঁধে হাত রাখেন, রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? শুনলাম বউকে মারধর করেছিস, কিছু হয়ে থাকলে আমাকে জানা, আমি দেখি সমাধান করতে পারি কিনা। তো তার ওই রিপন কাকা তার ভাই কাঁধ থেকে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নামিয়ে দিয়ে বলে, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি আমার লোভের শিকার হয়েছি, আমার নিজ লোভ এখন গিলে খাচ্ছে আমাকে। এটা বলেই সে উঠে বাড়ির দিকে ফিরে যায়। তো আফজাল চাচা সাধারণ ঘরোয়া সমস্যা ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে খেতে কাজ করতে চলে যায়। তখন সকাল 8টা কি 9টা বাজে। তো ওনার কাছে ওনার ছেলে ছুটে আসে এবং বলে, বাবা, রিপন কাকার কি জানি হইছে। সকালে চাচি রান্না করছিল, সেখানে এসে ভাতের পাতিল তুলে নিজেই নিজের গায়ের উপর গরম মার ঢেলে দেয়। কাকুলি উঠে এসে চাচাকে জিজ্ঞেস করতেই চাচা ওর পেটে জোরে লাথি মেরে দরজা আটকে দেয়। কাকুলি হচ্ছে রিপন চাচার মেয়ের নাম। তো তার ছেলে বলছিল, আফজাল চাচার ছেলে, যে আমরা চাচি আর কাকুলির ডাকাডাকি শুনে ছুটে যাই, এসে শুনি এসব হয়েছে। পরে তিনি দরজা ভাঙে এবং ভেতরে যেতেই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখতে পায়, উনি বলছিল ওনার ছেলে, আফজাল চাচার ছেলে, আমি দেখতে পাই রিপন চাচা মেঝেতে শুয়ে জবাই করা মুরগির মতো কাতরাচ্ছে। চাচার হাত পা বাঁকা হয়ে গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওনার কাছে গিয়ে উঠিয়ে সোজা করে বসাতে যাবার সময় শুনি উনি বিড়বিড় করে বলছেন, আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কখনো ভুল হবে না, আমাকে ছেড়ে দিন। এরপরে কি করব বুঝতে না পেরে আমি আপনাকে ডাকতে চলে আসি। তো আফজাল চাচা বাড়িতে আসে, এসে দেখতে পান রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বিড়বিড় করে সেসব অদ্ভুত কথাবার্তা রিপন কাকা বলেই যাচ্ছেন। এরপর তিনি গ্রামের মসজিদের ইমামকে ডাকেন। ইমাম এসে সেরকম কিছু ধরতে পারে না, দেখে বলে জিনের আসর হয়েছে সম্ভবত। ইমাম সাহেব দোয়া দুরুদ পরে ঝাড়ফুঁক করে দেয় এবং কিছুক্ষণ পর রিপন চাচা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছুদিন এভাবে কেটে যায়। ঘরে টাকার সংকট দেখা শুরু করলে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেন, কীভাবে ঢাকা ছেড়ে চলে আসছেন কেন, কাজে যান না কেন, সারাদিন বাসায় থাকেন, ঘরে যে চুলা বন্ধ, ডাল চাল যে কিছুই নেই, তার কি হিসাব রাখেন? উনি উত্তরে বলে, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ওনার স্ত্রী মাথা গরম করে ঝাড়িয়ে বলে, চাকরি ছেড়ে দিয়েছেন মানে? আপনার একটা 10 বছরের একটা মেয়ে আছে, ঘরে স্ত্রী আছে, খাওয়াবেন কি? চাষবাসও তো করতে পারেন না, ব্যবসাও তো পারেন না, চাকরি ছেড়ে দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করছেন কি খাওয়াবেন আমাকে, আমাদের বলেন। তো রিপন চাচা আবারও চটে গিয়ে বলে, বেশি প্যান করিস না তো, যা আমাকে একলা থাকতে দে। তো ওনার স্ত্রী গতবারের কথাগুলো মনে করে এবার আর তেমন জোর জবরদস্তি করে না, কারণ গতবার তার নখ ছিলে উঠাই ফেলছিল এরকম অবস্থা। তো আফজাল চাচাকে জানায় যে তার ভাই চাকরি ছেড়ে চলে আসছে। তো আফজাল চাচা ওনাদের বাড়িতে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে আগের বারের মতো, এবারও চাকরিটা ছেড়েছিস, হয়তো মাথায় নতুন কোনো উপায় আছে, এজন্য কি করবি সামনে, দেখি বলতো আমাকে, আমিও শুনি। তো তিনি কোনো জবাব দিচ্ছিল না, চুপচাপ খাটের উপর বসেছিল, বসে বসে বেশ মৃদুভাবে শরীরে ঝাঁকাচ্ছিল। আফজাল চাচা কিছু না বলে সেখান থেকে চলে আসে। তিনি কিছুটা আন্দাজ করেছিলেন তার ভাই নিশ্চয়ই শহর থেকে কিছু একটা অঘটন ঘটিয়ে ফিরেছে। 3 মাস আগে সে একবার বাড়ি এসেছিল, এসে বলেছিল, ভাই ডোমের চাকরিটা ছেড়ে দিয়েছি, এসব মানুষ কাটাকাটি আর ভাল লাগে না, ঠিক করেছি বাস চালাবো, একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ করে দিয়েছি, এবার শহরে ফিরেই কাজ শুরু করে দেব। ভালো টাকা পাঠাচ্ছিল সে তার বাড়ির স্ত্রীর কাছে, কি জানে কি হলো। তো পরের দিন তিনি তাদের পাশের গ্রামের এক মাদ্রাসা থেকে একজনকে নিয়ে আসেন তাদের বাড়িতে। তো সেই লোক রিপন কাকাকে দেখে গিয়ে পরদিন খবর পাঠিয়েছিল, আপনার ভাইয়ের সাথে যা যা হচ্ছে তা সবই তার কৃতকর্মের ফল। লোভ মানুষকে শেষ করে দেয়, আর শিরক মানুষকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দেওয়া চরম শাস্তির দিকে টেনে নিতে থাকে। ওর কোনো সাহায্য আমি করতে পারবো না। যদি আল্লাহ ওনাকে মাফ করে এবং উনি সেইভাবে মাফ চাইতে পারে, তবে এই সমাধানটা আল্লাহ নিজেই ওনার কাছে এনে দেবেন। আপাতত আমার কিছু করার নাই। ওনার স্ত্রী সন্তানদেরকে আলাদা থাকতে বলেন, না হলে ওদের জান যাওয়ার সম্ভাবনা আছে।
তো আফজাল চাচা সব কথা আগমাথা কিছু বুঝতে পারে না, তবে এতটুকু সবার এবার শক্তভাবে নিশ্চিত হয়ে গেছিল যে ওনার ভাই আসলেই কোনো বড় অঘটন ঘটিয়ে এসছে। পরদিন আবারও গ্রামের ইমামকে দিয়ে রিপন চাচা স্বাভাবিক করা হয় রিপন চাচাকে, এবং এবার আফজাল চাচা নিজেও তাকে কড়াভাবে প্রশ্ন করা শুরু করে। কিরে, কি হয়েছে তোর? কি এমন করে ফিরছিস শহর থেকে? আমাকে বলতো, দেখি আল্লাহ কোনো পথ দেখায় কিনা। তো রিপন কাকার চোখের পানি জমতে শুরু করে। সে বলতে লাগে, বড় ভাই, ওরা সংখ্যায় 5 জন। ওরা মানুষ না, আবার জানোয়ারও না, আবার মানুষ জানোয়ার দুটোর মিশ্রণ। আমাকে মেরে ফেলবে, প্রতিদিন এসে আমাকে ভিন্ন ভিন্ন ভয় দেখায়। কাল রাতেও আমাকে হুমকি দিয়েছিল, আমার ছোট বোনটাকে তার জামাই সহ জবাই করে ফেলবে ওরা। আফজাল চাচা বলেন, কি হয়েছে শুরু থেকে খুলে বল। ওরা কারা? ওরা কারা? তুই কার কথা বলছিস? তোর পাশে তো কাউকে দেখি না আমি। তো রিপন চাচা এবার কাপা কাপা কণ্ঠে বলে, সেদিন আমাদের হসপিটালে একটা লাশ আনা হয়েছিল। শুনেছিলাম আত্মহত্যার কেস। কাজ শুরু করব ভাব, কিন্তু ডাক্তার আসতে দেরি হচ্ছিল দেখে আমি বাইরে যাই সিগারেট ধরাতে। সামনে এক চায়ের দোকানের টঙে আমি একজন লোককে বসে থাকতে দেখি। লম্বা লম্বা চুল, হিন্দুদের তান্ত্রিকের মতো পোশাক পরা, হাতে একটা মোটা লাঠি। সে হাতের ইশারায় আমাকে ডাকে। আমি কি যেন কি না ভেবে ওনার কাছে যাই। একটা ঠিকানা লেখা কাগজ সে আমার হাতে ধরায় দিয়ে বলে, কি অর্থের সংকট তোর না? আজ সন্ধ্যার পরে এই ঠিকানায় আসিস। আমি লোকটাকে পাগল ভেবে কথাটা হাওয়ায় উড়িয়ে দিই। এটা কিন্তু রিপন কাকা বলছে। ভেতরে গিয়ে খবর পাই যে আজকে কোনো কাজ করতে হবে না, কোনো এক সমস্যা হয়েছে, তাই বলেছে আগামীকালকে করা হবে। তো আমি বাসায় ফিরে আসি। হঠাৎ কৌতূহলবশত আমি পকেটে রাখা কাগজটা হাতে নেই। মনে মনে ঠিক করি, যাই গিয়ে এবার দেখা করে আসি, লোকটা পাগল নাকি সত্যি আমার অর্থ সংকট দূর করতে পারবে। আর সে জানলই বা কি করে যে আসলে আমার অর্থ সংকট আছে। যাওয়া দরকার। তিনি তার কাছে যায়। সে তাকে দেখে বলে, তোর অনেক টাকার প্রয়োজন তাই না? তোর ছোট বোনের বিয়ের জন্য। তো রিপন কাকা বলে, হতবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তিনি বলেন, আমি সবই জানি। শয়তানের উপাসক আমি। দৃশ্যমান অদৃশ্যমান এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে শয়তান খবর রাখে না। নাউজুবিল্লাহ। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করি, মানে রিপন কাকা বলছে যে আমাকে কেন ডাকছেন? দেখেন ভাই, শয়তান টয়তান বুঝি না, আর এসব শয়তানের উপাসনা আমি করতে পারবো না, ডেকেছেন কেন সেটা বলেন। সেই তান্ত্রিক বলে, তোর ওখানে আজকে একটা লাশ গেছে তাই না? মাঝবয়স্ক একজন পুরুষের লাশ, ডান হাতে 3টা আঙ্গুল নাই। ওই লাশটার কিছু জিনিস আমাকে যদি এনে দিতে পারোস, তবে তোর ভাগ্যর পরিবর্তন ঘটাবো। আমরা আবারও সবাই নাউজুবিল্লাহ বলি। তো রিপন কাকা বলে, লাশ সেরকম ভাবে দেখিনি, তাই বলতে পারছি না লাশের গায়ে কয়টা আঙ্গুল আছে বা নেই। আর আপনি লাশের জিনিস নিয়ে করবেনটা কি সেটা আগে শুনি বলেন তো। তো তান্ত্রিক বলে, তোর এত কিছু জানার প্রয়োজন নাই, যতটুকু বলছি ততটুকু করতে পারবি কিনা বল, বিনিময়ে তোর অর্থ সংকট দূর করে দেওয়া হবে। তো রিপন কাকা মনে মনে ভাবে যে টাকার দরকার সত্যিই অনেক। 7-5 না ভেবে রিপন কাকা হা করে দেয়, মানে উনাকে হ্যাঁ ইয়েস বলে দেয় আর কি। সে রিপন কাকার লাশের মাথার উপরের স্থান থেকে মানে কিছু চুল, পায়ের নখ আর কাটাকাটি করার সময় সামান্য এক টুকরা মাংস আনতে বলেছিল। তো তার কথা মতো পরদিন খুব কৌশলে কাজটা সেরে জিনিসগুলো নিয়ে তার কাছে যায় রিপন কাকা। তার হাতে তুলে দিতেই সে খিলখিল করে উঠে বলে, হাসতে হাসতে বলে, খুব ভালো কাজ করেছিস, শয়তান তোর উপর সন্তুষ্ট। যা, খুব শিগগিরই তুই তোর কর্মের ফল পাবি। রিপন কাকা ওই দিক থেকে চলে আসে। পরদিন তিনি ভাবছিল লোকটা কি আসলে তাকে বোকা বানিয়ে নিজ কর্ম হাসিল করার জন্য ব্যবহার করলো, নাকি মনে মনে কিছুটা সে ভেঙে পড়ে। একজনের অর্থ সংকটের সুযোগ নিয়ে এভাবে ব্যবহার করাটা কি ঠিক হলো? তো তিনি ঠিক করে গ্রামে ঘুরে আসবে। বহুদিন বোনটাকে দেখা হয় না, রিপন কাকা মনে করছিল। পরদিন বাস স্টেশনে বসে চা খাচ্ছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন একটা লোক বাসের পেছনে দৌড়াচ্ছে বাস ধরার জন্য। বাসটা সবে মাত্র ছেড়েছে, 1 মিনিটও হয় নাই, কিন্তু বাসটা থামছিল না। সে এসে বাস ধরে তাড়াতাড়ি করে চলন্ত বাসে ওঠার সময় হাত ফসকে একটা ব্যাগ পড়ে যায়। রিপন কাকা কাছে গিয়ে ব্যাগটা উঠিয়ে নেয়। স্টেশনে অফিসে জমা দেবে ভাবছিল, কিন্তু বাসটা যে ছুটেছে আর থামেনি। নিজের অজান্তে তিনি ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভেতরে টাকার বান্ডিল। লোভ লেগে যায় তার। তিনি কিছু না ভেবে বাসায় ফিরে আসে ব্যাগটা নিয়ে। গুনে গুনে দেখে সেখানে 40,000 টাকা আছে। ব্যাগটা রেখে তিনি তান্ত্রিকের কাছে যায় তাকে ধন্যবাদ জানাতে। সে তাকে দেখে বলে, কিরে, পেয়েছিস তোর কর্মফল, সামনে আরো পাবি। শয়তান কাউকে নিরাশ করে না। নাউজুবিল্লাহ। সে আরো বলে যে তার সাথে এভাবেই কাজ করলে ভবিষ্যতে আরো টাকা পয়সা পাওয়া যাবে, অর্থ সংকট বেড়ে যাবে। এবং রিপন কাকাও লালসার শিকার হয়ে রাজি হয়ে যায়। বাসায় ফিরে ঘুমানোর পর রাতে তিনি অদ্ভুত একটা স্বপ্ন দেখে। সেই লোকটা যার চুল নখ তিনি কেটে নিয়েছিল, তিনি দেখলো যে তিনি মর্গে গেছে লাশ বের করে আনতে। দরজা পার হতে তিনি শুনতে পায় মর্গের ওই মাথায় কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। তিনি এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে, কে এখানে?
কোনো উত্তর না পেয়ে তিনি লাইট জ্বালায়। রিপন কাকা লাইট জ্বালাতেই দেখে সেই লোকটা মর্গের কোনায় বসে কাঁদছে। তাকে দেখে হুট করে কান্না থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর দেখে সে খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে। উঠে দাঁড়িয়ে সরাসরি গলা চাপ দিয়ে ধরে বলতে লাগে, আমার জিনিসগুলো ফেরত দে, যা যা নিয়েছিস, আমার কবরে রেখে আয়, নইলে সামনে দেখবি আরো কি কি খারাপ অবস্থা করি তোর। তার ঘুম ভেঙে যায়। উঠে কাঁপতে কাঁপতে রুমের লাইট জ্বালিয়ে পানি খায়। সারা রাত আর ঘুমাতে পারেন নাই তিনি। পরদিন সকালে মুখ ধোয়ার সময় আয়নায় লক্ষ্য করে তার গলায় কারা আঙ্গুলের ছাপ, গালে আঁচড়ের দাগ। তিনি সাথে সাথে সেই তান্ত্রিকের কাছে ছুটে গিয়ে সব বলে। সে কি যেন পরে তার একটা সুতার এক টুকরা কাগজ দিয়ে বলে, এই সুতা তোর বাঁ পায়ের ছোট আঙ্গুলে শক্ত করে বেঁধে রাখবি সব সময়, আর এই কাগজ তোর তোষকের নিচে রেখে দিবি। ভয়ের কিছু নাই, ভয় পাইস না। তো তার কথা মতো সব পালন করে এবং দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। এভাবে কয়েক মাস কাটে। তিনি তান্ত্রিকের চেলার মতো যে সে যা চায় তাকে তাই এনে দেয়। শেষবার যে কাজটি করেছিল তারপর থেকে তার ভেতরে ভয় ঢুকে যায়। বেওয়ারিশ লাশ দাফন হবার পর রাতের বেলা কবর খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে এনে তাকে দিয়েছিল। কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় তিনি বেশ প্রচন্ড রকমের ভয় পেয়েছিল সেবার। তিনি শুনে তার মৃত বাবা তাকে পেছন থেকে ডাকছে, রিপন, বাবা ফিরে তাকা, কি নিয়ে যাস হাতে করে, আমাকে দেখা, ফিরে তাকা, তোর আম্মাও আছে দেখ। এটা শুনে তার গলা কাঠ হয়ে যায়। তিনি দাঁতে দাঁত চেপে এক ভৌদুর দিয়ে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে। সেদিন থেকে তার মনের ভেতরে ভয় ঢুকে যায়। টাকা পয়সার লোভে তিনি কিসের সাথে জড়িয়ে গেল। মনে মনে ভাবছিল এই কাজটাই ছেড়ে দেবে। একসময় মনে হতে থাকে তিনি যেই লাশটাই মর্গে কাটছে প্রত্যেকটি লাশই তার দিকে তাকিয়ে হাসে, কখনো বা কাঁদে, কখনো রাগে গড়গড় করতে থাকে। এরপর প্রায় 2 মাস পর তিনি খবর পায় কেউ একজন বাসের ড্রাইভার খুঁজছে। তিনি তার সাথে দেখা করে এবং সেই কাজটা তাকে দেয়। এরপরে তিনি ডোমের কাজটা ছেড়ে দেয়। বাসায় এলাকা সব বদলি করে ফেলে এবং তান্ত্রিকের সাথে সব ধরনের যোগাযোগ তিনি বন্ধ করে দেন। ভালোই চলছিল এভাবে। গত মাসে রাতের বেলা বাস চালাচ্ছিল, যাত্রীবাহী বাস ছিল সেটা। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল সে রাতে। কিছুক্ষণ পর তিনি স্টিয়ারিং এর উপর নরম ঠান্ডা কিছু একটা স্পর্শ অনুভব করে। হাতরে কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো যে এটা সম্ভবত একটা সাপ। হেল্পারকে বলল লাইটটা জ্বালাতো। সে লাইট জ্বালাতে তিনি বাসটা সজোরে ব্রেক মারে এবং স্টিয়ারিং থেকে হাত উঠিয়ে চেঁচামেচি শুরু করতে থাকে। তিনি দেখে যে স্টিয়ারিং পেঁচিয়ে একটা কালো সাপ ফোনা তুলে তার দিকে তাকিয়ে আছে আর ফসফস করছে। এই তো এক্ষুনি কামড় বসাবে তার উপর। এদিকে বাসের যাত্রীরা সবাই চটে গেছে তার উপর। সবাইকে সব খুলে বলতে তারা বলে, এই নেশাখোর লোককে ড্রাইভিং করতে দিয়েছে কে? এদের কারণেই দেশে এত সড়ক দুর্ঘটনা। কারণ স্টিয়ারিং এ কোনো সাপই ছিল না, কেউ কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সবার ঝাড়ি শুনে তিনি আবারও বাস চালা শুরু করে। কিছু দূর যেতেই তিনি দেখে একটা অ্যাম্বুলেন্স তার বাস ক্রস করে সামনের দিকে চলে যায়। তার থেকে 8 থেকে 10 হাত দূরে ছিল। মিনিট 2 পরে দেখলো অ্যাম্বুলেন্স থেকে একটা লোক ঝাঁপ দিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে। সে গড়াতে প্রায়ই তার চাকার নিচে এসে পিষে যাবে, ঠিক এমন সময় তিনি বাসটা হার্ড ব্রেক করে মারে। সাথে সাথে হেল্পারকে নিয়ে নিচে নেমে আসে। লাইট মেরে বাসের চাকার পাশে রাস্তার পাশে খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না। আবারও সেই পুরনো ভয় হতে শুরু করে তার। এদিকে যাত্রীদের রাগ তখন বাড়তে থাকে এবং আগের চেয়ে 3 গুণ বেশি বেড়ে যায়। সবার কাছে মাফ চেয়ে তিনি আবারও বাসে উঠে পড়েন এবং সেই রাতের কাজ শেষ করে তিনি বাসায় ফিরে আসে। ঘুমিয়ে যাবার পর তিনি একটা দুঃস্বপ্ন দেখে। রাতে যে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল সেই রাস্তাকে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিল। তিনি বাস চালাচ্ছে, হঠাৎ তিনি দেখেন মাঝ রাস্তায় 3 জন লোক একজন লোকের হাত পা চেপে ধরে বসে আছে। তিনি দেখে ব্রেক কষে ভেতরে বসে সব দেখছিল। তিনি একটু খেয়াল করতেই তারা দেখে যে ওরা 3 জন নয় 4 জন মিলে চেপে ধরেছে লোকটাকে। অন্ধকার থেকে আরো একটা লোক বেরিয়ে এলো এবং চেপে রাখা লোকটার গলায় ছুরি চালিয়ে জবাই করতে শুরু করে দিল। তিনি পেছনে যাত্রী হেল্পারকে ডেকে বলল, দেখেন ওখানে কি হচ্ছে, কিন্তু কেউ কিছু কানে নিল না এবং বাস থেকে নেমে যেতে তিনি দেখে লোক 5 জন বলাবলি করছিল, নে ধর, খাওয়া শুরু করি। কাছে যেতেই দেখতে পায় জবাইকৃত লোকটি আর কেউ নয়, তিনি নিজেই। চোখগুলো খোলা, আধ হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। পালিয়ে যাবার সময় তিনি দৌড়ে বাসের কাছে চলে আসে। পেছন থেকে লোকগুলো বলতে শুরু করলো, পালিয়ে আর কত দূর? মানুষ পালিয়ে এলাকা ছাড়তে পারে, চাকরি ছাড়তে পারে, কিন্তু পাপকে সে কখনো পেছনে ফেলে পালিয়ে যেতে পারে না। তোকেই প্রথমে জবাই করব, তারপর তোর গায়ের মাংস দিয়ে ক্ষুধা মেটাবো। বাসে উঠতেই দেখে পুরা বাস ফাঁকা, একটা নিঃশ্বাস ফেলার শব্দও নাই। অথচ নামার আগেও দেখে গেছে তিনি বাস ভর্তি লোকজন।
যাত্রী, কত হইচই, অথচ এখন সবকিছু হুট করে কেমন যেন রক্ত হিম করা থমথম হয়ে গেল। তিনি তার মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর বাসের লাইট জ্বালাতে তিনি দেখে পেছনের সারিতে সেই লোকগুলো বসে আছে। বসে বসে তার দিকে দাঁত বের করে হাসছে। হুট করে ওদের মধ্যে একজন লোক বলে বসে যে বেটাকে ধর, আজকেই শেষ দিন হবে ওর। তার ঘুম ভেঙে যায় ফজরের আজানে। তো 19-20 না ভেবে সেই তান্ত্রিকের কাছে তিনি যায়। তাকে দেখেই সে রাগে গড় গড় করে বলতে শুরু করে, কিরে অধমের বাচ্চা, হুঁশ ফিরেছে নাকি? ফিরে এলি কেন? ভেবেছিলিস আমাকে না বলে পালিয়ে গেলে আমি আর খুঁজে পাবো না তোকে? ফিরে এসেছিস কেন রে আজন্মের লোভী? তো তিনি বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে কয়েকদিন থেকে। শান্তিতে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। খেতে বসলেই প্লেটের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করতে থাকে। ঘুমিয়ে পড়লে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। আমাকে ক্ষমা করেন, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, দয়া করেন আমাকে। তান্ত্রিক এক অট্ট হাসি দিয়ে বলে, স্বাভাবিক জীবন? তুই না জানিয়ে শয়তানের উপাসনা করা ছেড়ে দিয়েছিলি। শয়তানও তোর উপর ক্ষিপ্ত। তোকে এর হিসাব মিটাতে হবে। তোর নিজ জীবন দিয়ে, নয়তো তোর পরিবারের সবার জীবন অকালে ঝরে যাবে। বাড়ি যা, বাড়ি গিয়ে তোর স্ত্রীর নখ আমাকে এনে দে। আমার রাস্তায় ফিরে এলেই তোকে আমি বিপদ মুক্ত করব, নয়তো ভুগতে থাক এই নারকীয় জীবনের স্বাদ। যা, দূর হ আমার সামনে থেকে। নখ নিয়ে ফিরে না আসা পর্যন্ত তো তোর সাথে যা যা ঘটেছে তা এভাবেই ঘটতে থাকবে। ওদেরকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে। আমার কথা শোন, নয়তো প্রাণ হারাবি। এটা তখন তাকে ওই তান্ত্রিক বলল। তো রিপন কাকা সেখান থেকে চলে আসে। বাসায় এসে ব্যাগ গুছাতে থাকে বাড়ি আসার উদ্দেশ্যে। প্রস্তুত হয়ে বের হওয়ার সময় তিনি খেয়াল করে তার ব্যাগটা কাঁপুনি দিয়ে উঠছে। চেন খুলতেই দেখে ব্যাগের ভেতরে তার ছোট বোনের কাটা মাথা। তার দিকে বড় বড় চোখ করে তাকে খিলখিল করে আসছে। জিব্বাটা বের হয়ে আসে। তিনি ব্যাগ রেখে দৌড় দেয় বাস স্টেশনের দিকে। বাস স্টেশনে এসে বাসে চড়ে তিনি গ্রামে ফিরে আসে। মাঝরাত পর্যন্ত গ্রামের এক শ্মশান ঘাটের সামনে তিনি বসেছিল। তান্ত্রিক বলেছিল দাহ্য করা শরীরের হার এনে দিতে হবে তাকে, সাথে তার স্ত্রীর নখ। কিন্তু সুযোগ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। এসেই বইয়ের নখ তুলে ফেলে। তুলতে চাইছিল না, কিন্তু তিনি বাধ্য হয়, কারণ খেয়াল করেছিল যে সেই 5 জন খাটের সামনে দাঁড়িয়ে তার মেয়েটার দিকে তাকে খিলখিল করছিল। কিন্তু তুলে ফেলা নখ নিয়ে ফিরে যাবার মতো মনোমানসিকতা হচ্ছিল না তার। যাকে এতদিন এত ভালোবেসেছি, তার নখ তান্ত্রিকের কাছে কি করে তুলে দিই? না জানি সে কি করে বসবে নখের মাধ্যমে। এরপর তার সাথে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে টিনের চালে ওদের চলাচলের শব্দ পেতে শুরু করি। জানালার ওপাশ থেকে ফিসফিসানের শব্দ পাই। চল চাই, বেটাকে ধরি, বেটার বউ বাচ্চাকে শেষ করি। মাঝে মধ্যে মনে হতে থাকে তার শরীরে কয়েকশো সাপ বিচ্ছু ঢুকে গেছে। শরীর কেমন জ্বালা পোড়া করে। সহ্য করতে না পেরে সেদিন গায়ের উপরেই ভাতের মাঠ ঢেলে দেয় তিনি। তো আফজাল চাচা তার ভাইকে থামিয়ে দেয়। তিনি আর নিতে পারছিল না। এসব শুনে বেশ অবাক হয়ে গেছিল তিনি। তার ভাই লোভের শিকার তো হয়েছেই, এর সাথে শয়তানের আশ্রয় গ্রহণ করেছে। আর শয়তান অবশ্যই কারো ভালো চাইবে না। তিনি তার ভাইকে আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। তার ভাই পেছন থেকে বলছিল, বড় ভাই আমাকে সাহায্য করেন, ওরা আবার ফিরে আসবে। তো আফজাল চাচা পরদিন মাদ্রাসার সেই লোকের সাথে আবারও যোগাযোগ করেন, কিন্তু তিনি এক প্রকার রাগের কারণেই চাইছিলেন না সাহায্য করতে। তার একটাই কথা, আল্লাহর সাথে শিরক করেছে, শাস্তি কি পাবে না? এতই সহজেই দুনিয়ার জীবন কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তা ছেড়ে শয়তানের দিকে গেছে। এখন শয়তান নিজেই ওকে হেনস্থা করেছে। আসলে শয়তানের দিকে যে আপনি যাচ্ছেন, মাঝে মধ্যে আপনি বুঝবেন না শয়তানের দিকে আপনি চলে যাচ্ছেন। তখন শয়তানের রাস্তাটাই আপনার কাছে ভালো রাস্তা মনে হবে। তো আফজাল চাচা অনেক বুঝিয়ে শেষমেশ রাজি করিয়েছিলেন তাকে। সেই লোক তাদের বাড়িতে আসে। রিপন চাচাকে দেখে বলে, এত লোভ কিসের? 2 দিনের দুনিয়া, টাকা পয়সা জমাচ্ছিলেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কি নিশ্চয়তা? আমাকে কথা দিতে হবে, যদি আল্লাহর রহমতে আপনি বিপদমুক্ত হতে পারেন, তবে একদম নামাজি হতে হবে, তবেই আমি আপনাকে সাহায্য করব। রিপন কাকা বলে, আপনি ভাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা করেন, যা বলবেন আমি তাই করব। আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, দিন রাত আল্লাহ আল্লাহ করবো, কিন্তু আমাকে এই বিপদ থেকে বাঁচান। তো লোকটা শেষ একটা কথা বলে বিদায় নিয়েছিল। বলেছিল, কালকে আসবেন আবার। ভাই, বাঁচানোর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাকে তো সেফ মাধ্যমে চেষ্টা করব। আমি যা যা বলছি তা আমার সাথে পড়েন। লোকটা তাকে কালেমায়ে শাহাদাত পড়িয়ে বিদায় নেন। তিনি চলে যাওয়ার পর এদিকে বাড়িতে রিপন চাচার শুরু হয় বিরাট এক ঝড়। রিপন চাচা হঠাৎই মাঝরাতে চেঁচাতে শুরু করেন। বলতে থাকেন, আমার বুক জ্বালা পোড়া করছে, ওরা এসেছে আমার বুকের উপর ছুরি চালাতে। রিপন চাচার স্ত্রীর ভাষ্যমতে তার স্বামীর অবস্থা এমন হয়েছিল যাকে যেন জ্যান্ত ছাল ছাড়ানো হচ্ছে। চোখগুলো বেরিয়ে আসতে যাচ্ছে।
নখ দিয়ে বিছানায় খামচাচ্ছেন। গড়াগড়ি করতে করতে তিনি বিছানা থেকে মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণ পর সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ হয়ে যান। লোক ডাকাডাকির পর সবাই চেক করে নিশ্চিত হয়েছিল যে রিপন চাচা আর জীবিত নেই। পরদিন সেই লোকটি জানাজায় আসে। আফজল চাচা জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি কি এটা আন্দাজ করেছিলেন যে আমার ভাইটা মারা যাবে? লোকটা প্রস্থান করার আগে আফজল চাচাকে বলে গিয়েছিলেন, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, এটা কেউ আন্দাজ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি নিশ্চিত ছিলাম না যে ওনাকে বিপদমুক্ত করতে পারবো কিনা। যেহেতু তিনি আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সুস্থ হলে নামাজি হয়ে উঠবেন, তাই আমি তাকে কালিমায়ে শাহাদাত পড়িয়েছিলাম। কে জানে, হয়তো আল্লাহ মাফ করেছেন, হয়তো করেননি। মাফ চাওয়ার চেষ্টা করতে তার ক্ষতি নেই। জানি না আপনার ভাইয়ের মাথায় কি চেপেছিল, তবে শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার গরিবী, আপনার স্বচ্ছতা সবই আল্লাহর দান। একে ঘৃণা করা কিংবা অতিরিক্ত ভালোবেসে ফেলাটা একদমই উচিত নয়। আল্লাহ যাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে না পেরে যদি সে শয়তানের উপাসনা করে বসে, তাহলে সে জাহান্নামী ছাড়া কিছুই হবে না। হয়তো আল্লাহ আপনার ভাইকে ক্ষমা করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদের ভালোবাসেন। ঘটনাটি পাঠিয়েছেন এমডি জাহিদুল ইসলাম। 2008 সালের ডিসেম্বর মাসের ঘটনা। একদিন খুব ভোরেই বাবার কাছে একটা ফোন আসলো ফুপুর বাড়ির থেকে। ফুপুর মেজো মেয়ের বিয়ে, কিন্তু কোনো সঙ্গত কারণে আনুষ্ঠানিক যাত্রা ছাড়াই। আমাদের ফ্যামিলি থেকে একজনকে যেতে হবে এবং আজই। বাবা দায়িত্বটা আমাকেই দিলেন, কিন্তু আমি ঠিক তেমন একটা চিনি না। ক্লাস 5-এ থাকতে একবার গিয়েছিলাম, সে 8-10 বছর আগের কথা। তো সকাল 10টায় রওনা দিলাম। 4 ঘন্টা ট্রেন জার্নির পরে মোহিতপুর স্টেশনে পৌঁছলাম। সেখান থেকে একটা ভ্যান নিয়ে সোজা জাম্বিলপাড়া বাজারে গেলাম। আমার কোনো ফুফাতো ভাই নেই, তাই অন্য একটা ছেলেকে পাঠিয়েছে আমাকে রিসিভ করার জন্য। ছেলেটা আমাকে দেখে চিনতে পারল। ছেলেটাকে সঙ্গে নিয়ে আমি একটা চায়ের দোকানে বসলাম। দুজনেই চায়ে চুমুক দিচ্ছি। এমন সময়ে একটা ছেঁড়া প্যান্ট, খালি গা, চুল গোফের জন্য মুখটা অস্পষ্ট লাগলো। আমাকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছে একটা রুটি কিনে দেবার জন্য। আমি তাকে একটা রুটি কিনে দিলাম। এটাকে অবশ্য বাজার বললেও ভুল হবে। 5-7টা দোকান মাত্র, আশেপাশে 2-4 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই। যদিও বাজারের পাশেই রেল লাইন, তবু অন্ধকারাচ্ছন্ন অজপাড়া গ্রাম বললে এটাকে একদমই ভুল হবে না। আমি ছেলেটাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম ফুপুর বাড়ির দিকে। মাঝখানে একটা হাঁটু পানির বিল পার দিতে হয়। অবশেষে সন্ধ্যায় পৌঁছলাম বাড়িতে। ফুপুদের বাড়ির সাথে 2টা বাড়ি, আর আশেপাশে কোনো বাড়ি নেই। চারিদিক একদম জনমানব শূন্য। বিদ্যুৎ তো দূরের কথা, হারিকেনের তেলটুকু কিনতে গেলে 1 কিলো হেঁটে পাওয়া যায় সেই জাম্বিলপাড়ার বাজারে। সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় আচ্ছন্ন আবরণ পড়ে পুরো এলাকা জুড়ে। কনকন শীত আর রাতের খাবারের পর বাইরে বের হলাম একা একা। খুব খারাপ লাগছিল, মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছিল একদিকে, আর অন্যদিকে শীতের দিন, আর মাত্র 9টা, অথচ কোথাও বিন্দু মাত্র আলোটুকু পর্যন্ত নেই। অবশ্য উজ্জ্বল রাত, চাঁদ উঠেছে, চাঁদের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। একটু হেঁটে আসা যাক এই ভেবে আমি মনে করলাম যে বাজারের দিকে গেলে ব্যাপারটা মন্দ হয় না, চাটা পাওয়া যাবে। এই ভেবে আমি সোয়েটার পরে পায়ে হাঁটা শুরু করলাম। বাজারের দিকে 10 মিনিটের মতো হাঁটলাম। পানি ভেঙে বিল পার হলাম। বিল পার হওয়ার পর পরিবেশটা কেমন যেন বদলে গেল। মাথার ভেতর একটা যন্ত্রণা হচ্ছে। অবাক কাণ্ড, বাজারের সব দোকান বন্ধ। রেল লাইনের সাথে চায়ের দোকানের বেঞ্চে আমি বসলাম। শুধু রেল লাইনের ল্যাম্পপোস্টটা ছাড়া আর কোনো আলো নেই। চারিদিকে একটা আবছা অন্ধকার, কেমন যেন গা ছমছম করে উঠল, ভয় ভয় করতে লাগলো। হঠাৎ গা শিউরে উঠল। সেই লাল আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মেয়ে রেল লাইনে শুয়ে আছে। মনে হচ্ছে ট্রেনও আসছে। চোখের সামনে সুইসাইড হচ্ছে, আর আমি উঠেও দাঁড়াতে পারছি না। কেমন যেন শরীর অবশ হয়ে
যাচ্ছে আর প্রচন্ড ভয় হচ্ছে। তবুও উঠে দাঁড়ালাম, চিৎকার করতে করতে দৌড়াচ্ছি মেয়েটার দিকে। কাছে যেতে না যেতেই আলোর বেগে ট্রেন এসে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বুকে সাহস নিয়ে এগোতে লাগলাম লাশটার দিকে, কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন দেহ তো দূরের কথা, এক ফোঁটা রক্ত পর্যন্ত নেই। চোখের সামনে যা দেখলাম তাও অবিশ্বাস্য। তবু আশেপাশে খুঁজতে লাগলাম, হয়তো কেটে পড়েছে কোথাও, কিন্তু কোথাও নেই কিছু। চারিদিকে শুধু স্তব্ধ আবছা অন্ধকারে ঘেরা। আবারও চায়ের দোকানে এসে বসলাম। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে গোঙানির আওয়াজ। আস্তে আস্তে সে শব্দ তীব্রতর হচ্ছে। হঠাৎ 4-5টা কুকুর এসে আমাকে ঘিরে ধরল। আমাকে এগুলো ঠিক কুকুর না, কুকুরের মতো অদ্ভুত কিছু প্রাণী। চোখগুলো টকটকে লাল, আগুনের গোলার মতো জ্বলছে। আর বোঝার বাকি রইল না যে আমি কিসের পাল্লায় পড়েছি বা কি ঘটতে চলেছে। আমি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার মাথা ঠিক কাজ করছিল না। কি করব এখন? ব্রেনের প্রতিটা সেলে ভয় ঢুকে গেছে। নার্ভগুলো উত্তেজিত, শরীর ঘেমে কাদামাটা। হাঁটুর কাঁপুনিতে শরীরে আরো দুর্বল হতে লাগলো। প্রচন্ড পানি পিপাসায় বুক ছিঁড়ে যাচ্ছে। ঠিক তখনই ওই সেই খালি গায়ে ছেঁড়া প্যান্টের পাগলটা কুকুরগুলোকে হে হে বলে তাড়িয়ে দিল। আমার দেহে যেন প্রাণ ফিরে আসলো। মাথা ফেরাতেই পাগলটাকে আর কোথাও দেখতে পেলাম না। আমি এবার দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। বিলের কাছে কি যেন একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম লম্বা চৌড়া সাদা পাঞ্জাবি পাগড়ি পরা 3 জন লোক। চেহারাটা একেবারেই অস্পষ্ট। পাশে একটা মরার খাটিয়া। এই নিথর পাথারের মধ্যে লোকগুলোকে দেখে আমি একটু আগের ভয়ের ঘটনা ভুলে একটু সাহস পেলাম। কেন জানি আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কাছে যেতেই একজন বলল, ভাই একটু সাহায্য করবেন, আমাদের মধ্যে একজন চলে গেছে, লাশটা আমরা নিয়ে যেতে পারছি না। অর্থাৎ এখানে একটু বলে দিই, যেহেতু লাশের খাটিয়া নেবার জন্য 4 পায়ে 4 জন লোকের প্রয়োজন পড়ে, কিন্তু তারা 3 জন ছিলেন। সেটাই বলছিলেন যে একজন চলে গেছে, লাশটা নিয়ে যেতে পারছি না, আপনি একটু এগিয়ে দিলে ভালো হতো। আমি বললাম, অবশ্যই ধরুন। 4 জনে মিলে খাটিয়াটা তুলে ধরলাম। বিকট একটা পচা মাংসের গন্ধ আসছে খাটিয়ার ভেতর থেকে। আর এতটাই ভারী মনে হচ্ছে যেন 2টো মোটা মানুষ এখানে। আমি বললাম, ভাই কোথা থেকে আনলেন? কোনো উত্তর আসলো না। আবারও বললাম, কিভাবে মারা গেছে? আবারও কেউ কথা বলল না। আমি মানুষগুলোর মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে না। কেমন যেন অস্পষ্ট, চোখ খোলা মেরে যায়। অর্থাৎ তাদের মুখের দিকে তাকালে চোখ ঘোলাটে হয়ে যায় এবং তাদের মুখটা অস্পষ্ট, বোঝা যায় না ঠিক। ফুপুর বাড়ির কাছে এসেছি প্রায়। সামনের ঝোপটা পার হলেই বাড়ি দেখা যাবে। আমরা রাস্তায় উঠলাম, কিন্তু এরা চলতে লাগলো বিপরীত রাস্তায়। আমি বললাম, দাঁড়ান, আমার রাস্তা এদিক দিয়ে, আমি আর যেতে পারবো না। আর তাছাড়া আমি এখানের রাস্তাঘাট ভালো চিনিও না। সামনে থেকে একজন কর্কশ কণ্ঠে বলল, আরেকটু আসেন। যেতে লাগলাম তাদের সাথে, কিন্তু এই আরেকটু যে কতটুকু এটা আমি বুঝতে পারলাম না। আমি কতটুকু এসেছি আমি টের পেলাম না। রাস্তার এক কোণে ওরা দাঁড়ালো, খাটিয়াটা নামালো, বলল, দাঁড়ান, আমরা আছি। তারা চলে গেল পাশেই একটা বড় ঝোপের দিকে। ওখানে একটা অন্ধকারাচ্ছন্ন ইটের ঘর দেখা যাচ্ছে। এটাকে ঘর বললেও ভুল হবে, উঁচু মাটির স্তূপ একটা, যেটা অন্ধকারে ঘেরা। আমি দাঁড়িয়ে রইলাম খাটিয়ার পাশে। লাশ থেকে পচা বিব্রতকর একটা গন্ধ বেরোচ্ছে। হঠাৎ বাজারের সেই পাগলটা, আমি তাকে দেখে একটু ছিটকে পড়ে গেলাম। সে কর্কশ কণ্ঠে আমার সামনে দৌড়ে এসে বলল,
যদি বাঁচতে চাস তাড়াতাড়ি এখান থেকে ভাগ। কোনো মতে আমি ঝোঁকটা সামনে নিয়ে, কোনো মতে ঝোঁক অর্থাৎ সেই সময়টার যে পরিস্থিতিগুলো চলছিল সেই ঝোঁকটা সামনে নিয়ে আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। বরুণের এক পর্যায়ে একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। তারপর থেকে আমার আর কিছু মনে নেই। সকাল 10টায় আমার ঘুম ভাঙার পর দেখি আমাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। রাতের ঘটনা তাদেরকে আমি খুলে বললাম। বেটে সাইজের একজন লোক এসে পাশে বসলো এবং বলতে লাগলো এই গ্রামের রহস্যগুলো। অনেকদিন আগে তখন এখানে বাজার ছিল না, তখন রেল লাইনটা সচল ছিল, এটাই ছিল শেষ স্টেশন। এই গ্রামের রিমা নামের একটা মেয়ে রেল লাইনের পাশে গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছিল। ছেলেটির সাথে রিমার অনেক দিনের সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে রিমা অন্তঃসত্ত্বা হয়। তাদের চুক্তি অনুযায়ী একদিন রাতে রিমা বের হয়ে যায় তারা পালিয়ে বিয়ে করবে বলে, কিন্তু ছেলেটি রিমার সাথে প্রতারণা করে আর রিমা ট্রেনের নিচে সুইসাইড করে। দেহটা এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যে সবাই ভয় পেত। কেউ আর এটাকে দাফন করে মাটি চাপা দেয়নি। কুকুর শেয়ালের টানা হ্যাঁচড়ায় শেষ হয়ে যায় রিমার দেহ। তারপর থেকে সন্ধ্যার পর যারা চলাচল করত তারা নাকি একটা মেয়েকে ঘোরাঘুরি করতে দেখত। আবার রাতে অনেকে খাটিয়ায় করে লাশ আনতেও দেখত। আসলে আশেপাশে গ্রামে কেউ মারা যেত না, কিন্তু সবাই দেখত যে যেমনটা এই গল্পকথক দেখছিলেন যে লাশ নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ওই ইটের ঘরের রহস্যটা কি, লোকগুলো যে ওখানে ঢুকলো। তখন সে লোকটা বলল যে ওটাই ছিল রিমাদের বাড়ি। এই ঘটনার পর তার বাবা মা বাড়ি ঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আসলে এখানে আর ট্রেনও চলেনি, নদী ভাঙনে স্টেশন ভেঙে গেছে, আর বাজার সন্ধ্যার পরে একটা পাখিও থাকে না। এই এলাকায় সন্ধ্যার পর কেউ ঘোরাঘুরি করে না। কথাগুলো শোনার পর আমার মনে হচ্ছিল নিজেকে অন্য কোনো এক গ্রহে আবিষ্কার করলাম। আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এই রহস্যময় গ্রহে আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। তো রাসেল ভাই, এখন আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা গ্রামের একটা পুরনো কবরস্থানকে নিয়ে। যেই কবরস্থানটা সেই গ্রামের একটা খুবই পরিচিত একটা কবরস্থান। তো রাসেল ভাই, প্রথমেই বলে রাখি গ্রামটির নাম হচ্ছে দৌলতপুর। আর এই গ্রামটাতেই একটা গ্রামের শেষ মাথায় একটা এলাকার মানুষের জন্য একটা কবরস্থান আছে। যেই কবরস্থানটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনাগুলোর মধ্য থেকে অনেকেই অনেক ঘটনা সরাসরিভাবে এক্সপেরিয়েন্স করেছে। ঠিক তেমনই আমি একটা ঘটনা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। এই কবরের একটা মেয়ে মারা যায় বলতে কি হয়, বিয়ে যেদিন হয়, মেয়েটার বিয়ে হওয়ার যখন পথে আসতে শ্বশুরবাড়িতে আসবে, ঠিক সেই মুহূর্তে কোনো একটা কারণটা আমি জানতে পারিনি, সেই কারণে মেয়েটা মারা যায়। তারপর তাকে আসলে তার বাবা ফেরত চায় যে আমি আমার মেয়েকে আমার বাড়িতে কবর দেব, কিন্তু এই যে তার শ্বশুরবাড়ির লোকজন বলে যেহেতু তিনি আমাদের ছেলে বউ, সেহেতু সে আমাদের এলাকাতেই তাকে কবরস্থান দেওয়া হবে। এরপর যেই কবরস্থানের নাম আমি বললাম দৌলতপুর কবরস্থানের, তাকে দাফন করা হয়। এরপর থেকেই মাঝরাতে সেখানে নাকি লাল কাপড় পরা একটা মেয়েকে দেখতে পাওয়া যায়। তাকে অনেকেই দেখেছেন, বিভিন্নভাবে দেখেছে। অনেকেই দেখেছে লাল কাপড় পরা, আবার অনেকেই দেখেছে সাদা কাপড় পরা, আবার অনেকেই তাকে বীভৎসভাবে দেখেছে। কিন্তু এই যে ঘটনাটাকে ঘিরে এলাকার মধ্যে একটা অশান্তি বিরাজ করছিল, এই অশান্তির মধ্যেই একটা বাস্তব
মানে ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে আমার এক বন্ধুর চাচা। আসলে আমি বেশ কিছুদিন থেকে এরকম ঘটনাগুলো কালেক্ট করি। তো এইজন্যই আমি ঘটনাটা শুনেছিলাম। তো ঠিক আমার বন্ধুর চাচার নাম ছিল রাসেল। তিনি স্বভাবতই একজন সাহসী মানুষ। তিনি সবসময় চেষ্টা করেন যেন মানে এলাকার মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তো তিনি যখন দেখতেছেন যে এলাকার মধ্যে এরকম একটা ঘটনা রটিয়ে গেছে, কবরস্থানের মধ্যে এরকম লাল মানুষ সাদা দেখা যায়। তো তিনি ঠিক করলেন তিনি একদিন এই কবরস্থানে গিয়ে নিজস্ব একটা এক্সপেরিয়েন্স চালাবেন। আসলে সত্যিই এখানে কি হচ্ছে? তো যেই কথা সেই কাজ। উনি ওনার যে মানে সাহসিকতা দেখানোর জন্য রাত ঠিক একটা ১:৩০টার দিকে ওই কবরস্থানের ভিতরে ঢোকেন। কবরস্থানের ভিতরে যখন ঢোকেন তখন তিনি দেখতে পান চারপাশে ঘন কুয়াশা, একদমই কুয়াশা। মানে মাটিগুলো ভেজা, বাতাসে কবর থেকে কেমন জানি একটা গন্ধ আসতেছে। যেই জায়গায় কবর থেকে গোলাপ জল বা আতরের গন্ধ আসার কথা, সেই জায়গা থেকে এমন কিছু গন্ধ আসতেছে যেই গন্ধটা আসলে তার মোটেও ভালো লাগতেছে না। তারপর তিনি কি করেন, তার হাতে থাকা যে লাইটটা ছিল সেই লাইট দিয়ে মানে সবকিছু একটু ভালোভাবে দেখতেছেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তিনি দেখতে, দেখতে একটা সময় তিনি মানে একটা আ স এ একটা শব্দ শুনতে পান আরকি। হঠাৎ মানে কিছু একটা কোনো কিছুর একটা শব্দ শুনতে পান। তারপর তিনি মানে দেখতেছেন যে দূরের একটা কবরের পাশে কেউ একজন বসে আছে। এমনভাবে বসে আছে যেন অ ম মানে মনে হচ্ছে যে তিনি অনেক কি বলে কি মানে ঘেমে-টেমে এসেছেন, দৌড়ে অনেক জায়গা থেকে এসেছেন। এইরকম একটা অবস্থায় তিনি হাঁপাচ্ছেন আরকি। তো এই রাসেল চাচা সেখানে যখন এরকম একটা অবস্থা তিনি ভাবলেন যে হয়তো কেউ পাশের গ্রামের কেউ বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছে। তো তিনি সেখানে যান, গিয়ে দেখেন যে একটা লাল শাড়ি পরা, চুলগুলো অনেক লম্বা, মাথা নিচু করে সেখানে বসে আছে। তো রাসেল চাচা ভাবলেন গ্রামের কোনো মহিলা হয়তো। তিনি কাছে গিয়ে বললেন, "আপা, এত রাতে এই কবরস্থানে আপনি কি করছেন? এখানে তো অনেক আ আ ভয়ানক, ভয়ানক জিনিস হয়। তো আপনি কোথায় যাবেন? আমাকে বলেন, আমি আপনার বাড়িতে পৌঁছে দিব।" কিন্তু ওই মহিলাটা কোনো কথার উত্তর দেয় না। উনি উনার মতো থাকেন। তখন এই রাসেল চাচা তার লাইটটা নিয়ে আরেকটু সামনে যেতে থাকেন। ঠিক তখনই তিনি দেখেন মেয়েটা খুব আস্তে, আস্তে কাঁদতে শুরু করলো। আর কান্নার আওয়াজটা এত বীভৎস একটা শব্দ যেটা একদমই মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল যে একসাথে অনেক মানুষ কাঁদছে। মানে একজন মানুষ সেখানে উপস্থিত কিন্তু তার শব্দটা হচ্ছে অনেকগুলো মানুষের। যাই হোক, এই রাসেল চাচা তার মানে মানে যে সাহসটা ছিল সেই সাহসটা কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে। সে ঠিক এই মুহূর্তে সামনে যাবে নাকি পিছনে যাবে সেটা তিনি কোনোভাবেই বুঝতেছে না। তো তিনি যখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন ঠিক তখনই ওই মেয়েটা বলে উঠছে, "তুই আমারে দেখছস কেন?" এইটা শোনার পর রাসেল চাচা একদমই মানে অস্বাভাবিকভাবে তিনি মানে তার চোখ মুখ একদম সাদা হয়ে যেতে শুরু করলো। কারণ তিনি যেইটা শুনছিলেন সেটাই হতে যাচ্ছে। এত একজন সাহসী মানুষ তিনি তারপরেও তার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তারপরেও তিনি অনেক কষ্টের পরে বললেন, "কে? আপনি কে? আপনি এখানে কি করছেন?" তখন ওই মেয়েটা ধীরে, ধীরে মাথা তুলল। আর মাথা তোলার পর যেটা দেখলো যে মেয়েটা পুরো মুখটা একদম পোড়া ছিল। চোখ একদমই নেই। আর এই মুখটার মধ্যে কিছু, কিছু জায়গায় ছোপ, ছোপ কিছু মানে আকৃতি দেওয়া যেগুলোর গোশতগুলো উঠে গেছে এইরকম টাইপের। আর মুখের ভেতর থেকে কেমন যেন মানে মাটি বের হচ্ছে। মানে মনে হচ্ছে তিনি মাটি খেয়েছেন বা মাটি এই টাইপের আরকি। তখন এই রাসেল চাচা এটা দেখার পর ওখানে আর এক মুহূর্তে না থেকে শুধু দৌড় দিতে যাবে, এমন সময় সে টের পেল ওই যে নারীটা আছে, ওই নারীটার যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো তার পাটা একদম পেঁচিয়ে রেখেছে।
সে নিচের দিকে মানে যখনই দেখবে ঠিক তখনই সে দেখতে পারে যে কবরের মাটি ফুঁড়ে অসংখ্য কালো কালো কিছু হাত টাইপের আর ওই যে শাড়ি দিয়ে ঢাকা তার পাগুলোকে শক্ত করে ধরেছে। তো এবার এই রাসেল চাচা খুব জোরে চিৎকার করতে লাগলো, এত জোরে চিৎকার করতে লাগলো যে তার গলা ফেটে যাচ্ছে, কিন্তু তারপরও তার মনে হচ্ছে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই কবরস্থানের সব কবর থেকে একসাথে কান্নার শব্দ আসতে লাগলো। আর লাল শাড়ি পরা মেয়েটা ধীরে ধীরে রাসেল চাচার সামনে এসে ফিস ফিস করে বলল, তুই অনেক দেরি করে ফেলেছিস। এটা শোনার পর রাসেল চাচার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে যখন কবরস্থানে রাসেল চাচাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়, সবাই তাকে জ্ঞান ফেরার পর তার কাছে যখন জানতে চাওয়া হয় তখন তিনি গত রাত্রের ঘটনা সবাইকে খুলে বলেন। এরপর এলাকায় একজন নাম করা কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ নিয়ে এসে ওইটা যে আত্মাটা ছিল সেই আত্মাটার রিস্ক করেন, তাকে পান। তাকে পাওয়ার পর জিজ্ঞাসা করেন আর কি, তখন আত্মাটা বলে যে তাকে এই যে এখানে জোর করে কবর দেওয়ার ফলে তার আত্মাটা এখন পর্যন্ত শান্তিতে নেই, এজন্যই আর কি এরকম করতেছে। তারপর আর কি ওই এলাকার মানুষজন সবাই মিলে সেই মেয়েটার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নেয় এবং তার বাবা মা মন থেকে মাফ করে দেওয়ার কিছুদিন পর থেকে ওই যে কবরস্থান আছে ওই কবরস্থান থেকে আর কোনো রকম ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এই কাহিনীটি আমাকে পাঠিয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইরফান চৌধুরী, এবং তিনি লিখেছেন এটি তার মামার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, এবং তিনি বলেছেন কাহিনীটি আমার মতো করে শেয়ার করতে। তার মামার নাম শামশের চৌধুরী, এবং ওকে, আমি কাহিনীটি শুরু করছি এবং আমার মতো করে শেয়ার করছি। এই ঘটনাটি যখন ঘটে সেটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা, এবং এই সময় ইরফানের মামারা থাকতেন তখন থাকতেন শহরে, এবং শহরে থাকা অবস্থায় শহরের অবস্থার যখন খারাপ হয়, অবনতি ঘটে, যখন নাকি পরিস্থিতি অবনতি ঘটে, তখন তার মামারা তাদের এক আত্মীয়ের সাথে মানে চলে যায় শহর থেকে, এবং যে একটি গ্রামে আশ্রয় নেয়, এবং গ্রামটি হচ্ছে সীমান্ত নিকটবর্তী একটি গ্রাম, এবং সেই গ্রামে তাদের থাকার ব্যবস্থা করা হয়। একটি জমিদার বাড়ি ছিল সেখানে, সেই জমিদার বাড়িতে, এবং এই জমিদার বাড়ির একটি কামরা তাদের জন্য, নিচতলার একটি কামরা খালি করে দেওয়া হয় তাদের থাকার জন্য। তো সেই সময় ইরফানের যে মামা, যিনি শামশের চৌধুরী, তার বয়স হচ্ছে, তিনি তখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, তার বয়স খুব বেশি না, এবং তারা ওইখানেই থাকার তাদের ব্যবস্থা করেন এবং তারা থাকেন। এবং সেই জমিদার বাড়িতে তারা ছাড়া যিনি ছিলেন সেটা হচ্ছে একটা কেয়ারটেকারের পরিবার ছিল, এবং কেয়ারটেকারের পরিবারটা ছিল হচ্ছে খুব কাছাকাছি থাকতো জমিদার বাড়ির মূল কম্পাউন্ডে না, বাট একটু সাইডে, মানে একটু সামনে তাদের থাকার জন্য একটি একতলা ঘর ছিল আর কি, মানে টিন শেড একটি ঘর ছিল, এবং সেখানে তারা থাকতো। আর এছাড়া কাছাকাছি অবস্থায় কিছুই ছিল না সেই জমিদার বাড়িটিতে, এবং জমিদার বাড়ির পেছনে এক সাইড দিয়ে ঢুকে গেলে পেছনে নাকি একটি বড় কবরস্থান ছিল, এবং বেশ বড় কবরস্থান, এবং সেখানে অনেকগুলো কবর, এবং সেই কবরস্থানের পরে হচ্ছে বিশাল একটি আমবাগান, এবং বিশাল আমবাগান। তো এই হচ্ছে সেই জমিদার বাড়ির অবস্থা। এবং শামশের চৌধুরীরা সেখানে যখন ওঠেন তখনকার অবস্থা ছিল মানে খুব নাজুক, এর জন্য সব জায়গায় মানুষজন খুব কম মুভমেন্ট করতেন আর কি, মানুষের চলাফেরা খুব কম ছিল, এবং কারণ তখনকার অবস্থা ক্রিটিক্যাল ছিল, যে বিভিন্ন গ্রামেও হানাদাররা এসে পড়ছিল, এবং এই কারণেই মানুষজন খুব নীরব থাকতো, এবং কোথাও নতুন কেউ আসলে সেটা চেষ্টা করতো যে কাউকে জানাতে না, মানে খুব চুপচাপ থাকতে চেষ্টা করতো সবাই। তো যাই হোক, এরকম একটা অবস্থায় শামশের চৌধুরীরা সেখানে যে ওঠেন, এবং সেই বাড়িটাতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। কেয়ারটেকার যিনি ছিলেন তিনি তাদেরকে বলে দেন যে অবশ্যই আপনারা এই বাড়িটার সব জায়গায় ঘোরাঘুরি করবেন না, কারণ প্রথমত বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আর বাড়িটার এখনো মানে অনেক কিছু এখন পর্যন্ত ব্যাপার স্যাপার মানে বুঝে নেওয়া হয়নি প্রপার কর্তৃপক্ষের কাছে।
তো এখন পর্যন্ত মালিকানার কিছু ব্যাপার ঝুলে আছে। তো সুতরাং এখানে আমি কেয়ারটেকার, আমাকে এখানে মানে আর কি ওইভাবে করে ঘোরাফেরার মতো অবস্থা নাই। আপনারা সাবধানে থাকবেন, ঘোরাফেরা খুব একটা করবেন না। ওপর তলায় যাওয়া একেবারেই নিষেধ, আর নিচতলাও সব রুমে যাবেন না, মানে মানে এইভাবে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দেয়। তো শামশেদ চৌধুরীর বাবা তাকে বলে দেন যে বাবা, এটা নতুন জায়গা, এখানে ঘোরাফেরা করা যাবে না, এটা শহর না, এটা গ্রাম, এবং তোমাকে এটার সাথে ইউজ টু হতে হবে। এখন পরিস্থিতি খুব খারাপ, এবং কোথাও গেলে তোমাকে দেখলে কেউ নোটিস করবে, এবং এখনকার সময় আমি চাই না তুমি নোটিস হও, তুমি এখানে থাকবে চুপচাপ। তো এইভাবেই তার বাবার ইনস্ট্রাকশন পায় শামশেদ চৌধুরী, এবং তারা ওখানে থাকা শুরু করে। তো সন্ধ্যার পর ওখানকার পরিবেশটা খুব মিস্টেরিয়াস হয়ে যেত। সন্ধ্যার পর যেটা হতো সেটা হচ্ছে যে রাত মানে একদম অন্ধকার নেমে আসতো, এবং অন্ধকার নেমে আসার সাথে সাথে যেটা হতো যে মানে পুরো এলাকার মধ্যে কোনো লাইট দেখা যেত না, আলো দেখা যেত না। যেটা দেখা যেত হচ্ছে যে ওই যে জমিদার বাড়ির কম্পাউন্ডের সামনে যে কেয়ারটেকারের ঘরটা, সেখান থেকে একটু আলো দেখা যেত, আর শামশেদ চৌধুরীরা নিজেরা যে আলোটা জ্বালাতো সেটা। তো বাড়িটাকে নাকি খুব মিস্টেরিয়াস লাগতো, তো শামশেরের কাছে বেশ মিস্টেরিয়াস লাগতো। উনি সন্ধ্যার পরে উনি বেশ মানে মজা করে আস্তে করে বাসার থেকে বেরোতেন, এবং সেখানে বিজলি বাতির কোনো ব্যবস্থা নাই। সুতরাং ওই যে হ্যারিকেন এবং ওই মাটির কুপি, মাটি না সরি, মানে একটা কুপি ছিল, ওই কুপি এবং হ্যারিকেন এগুলি জ্বালিয়ে রাখতে হতো তাদের। তো সন্ধ্যার পর যখন সে বেরোতো তার কাছে খুব মজা লাগতো, কারণ সে সাধারণত চেষ্টা করতো যে আলো ছাড়াই বেরোতে। তো অন্ধকারের মধ্যে তাকাতো, তো কোন সময় চাঁদ উঠলে সে দেখতে পেতো যে মানে উঠানটা আলোতে ভরে গেছে, এবং খুব মিস্টিরিয়াস লাগতো তার কাছে। এবং কবরস্থানটা সে দূর থেকে দেখছিল বাসার পিছনে, সেটাও তাকে খুব মানে খুব মজা দিত তাকে, যে এরকম একটা কবরস্থান খুব মিস্টিরিয়াস, কি মানে ব্যাপারটা কি এরকম। তো যেটা হয়, একদিন সে ডিসাইড করে যে দুপুরবেলা যে আমি দেখব, বাবা যদিও যেতে নিষেধ করছে, বাট আমি একটু ঘুরে দেখবো সবকিছু, এটা কেমন লাগে। তো শমশের যেটা করে, সে দুপুরের পরে আস্তে ধীরে চুপচাপ, তার বাবা কোনো একটা কাজে বের হয়েছে, ওখানে ওখানে যে মানে হয়তো কোনো কিছু বা পরিচিত হওয়া বা কোনো কাজে বা পোস্ট অফিসে বা কোনো একটা কাজে গেছে তার বাবা। তো সে এই সময় বের হয়, বের হয়ে বাসার পেছনে একা একা আস্তে আস্তে চলে যায়। তো বাসার পেছনে যখন যায়, সে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে যে প্রথম থেকেই মূল বাড়ির কম্পাউন্ডটা পার হওয়ার পরেই, মানে বাড়ির কম্পাউন্ডটা যখন পার হচ্ছে তখনই দেখে যে বাড়িটা অনেক পুরানো হয়ে গেছে, মানে জরা জীর্ণ অবস্থা, বাইরে দিকে শ্যাওলা হয়ে গেছে, এবং ডান দিকে বেশ কিছু গাছের সারি, এবং এইভাবে আস্তে আস্তে সে ভিতরে ঢুকে যাচ্ছে। দূর থেকে কবরস্থানটার অংশ দেখা যেত বাসার বাইরের, এবং যখন সে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কবরস্থানের ভিউটা বড় হচ্ছে। তো যে দেখলো যে বেশ বড় একটা কবরস্থান, অনেকগুলো কবর সেখানে, এবং অবশ্যই কবরগুলো নিশ্চয়ই এই জমিদার ফ্যামিলির মানুষের, এবং বেশ অনেকদিন ধরে আছে, কারণ কবরগুলোও পুরান হয়ে গেছে, সেগুলোর মধ্যে জরাজীর্ণ অবস্থা, অনেকগুলো ভেঙে গেছে, হ্যাঁ শ্যাওলা হয়ে গেছে, এবং আরো দূর থেকে পাকা কবর যেগুলো সেগুলো, এবং সবই পাকা কবর। এবং দূরে তাকিয়ে দেখলো যে সেই যে বাগানটা, আম বাগান টাইপের, সেই জায়গাটাকে দেখে মোটেই মনে হচ্ছে না সাজানো গোছানো কোনো বাগান, এটাকে একটা জংলা বাগান মনে হচ্ছে, এবং মানে অন্ধকার, মানে সামনে গাছ গাছ এত নিবিড়ভাবে ভিতরে আছে যে বেশ অন্ধকার হয়ে গেছে, এবং সেই কবরের যে আশেপাশের অঞ্চলগুলো বেশ বড় বড় ঘাস টাইপের আগাছার মতো উঠছে, বেশ উঁচু উঁচু। তো এরকম জিনিস দেখে তার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, বলে মনে হয় যে মানে খুব মানে বেশ রহস্যময় মনে হয়, এবং খুব ভাল লাগে তার কাছে। এবং সে হেঁটে হেঁটে, মানে ওই বয়সটা আসলে যে মানে কৈশোর ছাড়িয়ে কেবল তারুণ্যে প্রবেশ করার যে বয়সটা শুরু হয়, সে সময় মানুষের ভেতরে খুব বেশি রকমের স্পিরিট থাকে, ইন্টারেস্ট থাকে। তো শামশের বেশ খুব মানে আনন্দ নিয়ে, মানে খুব ভেতরে খুব মজা নিয়ে, একটা ফিল নিয়ে সে হেঁটে বেড়ায় কবরস্থানের এদিক ওদিক, এবং সে একবার চিন্তা করে যে সে কবরস্থান পেরিয়ে কি ওই গাছের সেই যে বাগানের দিকে যাবে কিনা। তো সে যখন হেঁটে হেঁটে ঠিক কবরস্থানের একটু ওই পাশে যায়, তখন তার মনের মধ্যে কেমন জানি একটা উদ্ভট টাইপের, একটা উইয়ার্ড টাইপের একটা ফিল হয় যে না, ওখানে যাওয়াটা ঠিক হবে না। কারণ এই দিনের বেলা, তখন দুপুর গড়িয়ে ধরেন বিকালের কাছাকাছি হয়ে আসছে, এই সময়টা তো ওখানে মনে হচ্ছে যে অন্ধকার রাত্রি, কারণ ওখানে কোনো আলো নাই গাছের পাশ থেকে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সে ওখান থেকে কি জানি মনে হয় ফিরে চলে আসে। তো ফিরে চলে আসার পরে সে আবার সে বাসার কম্পাউন্ডে যায়, এবং ওই বাড়ির যে কেয়ারটেকার তার সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পর সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে চাচা, এই এই যে আপনি জমিদার বাড়িতে আছেন, কতদিন ধরে আছেন?
তো সে বলে যে আমি অনেকদিন ধরেই আছি এখানে, এই জায়গাটা যখন কেয়ারটেকারের দায়িত্ব আমাকে দেওয়া হয় না, আমি অনেকদিন ধরে এখানে আছি। তো বলে যে ওই যে পিছনে একটা বাগান আছে, বলে তুমি গেছিলে নাকি ওখানে? বলে যে না আমি যাইনি, আমি দেখছি দূর থেকে। বলছে খবরদার ওখানে যেও না, ওখানে কিন্তু এমনি খুব ভালো না, সাপ খোপ আছে, অনেক সমস্যা, যেও না। আর এখানে কিন্তু ঘোরাঘুরি খুব একটা করবা না, চুপচাপ বসে থাকো, এখনকার দিনকাল খারাপ, এভাবে অনেক কিছু তাকে বলে। তো সে চুপচাপ আর কিছু বলে না। তো যাই হোক, তো শামশের এরকম দেখে, তো তার কেন জানি কবরস্থানটাতে খুব ডাকি ওই জায়গাটা, তার কাছে মনে হয় যে জায়গাটা খুব মানে খুব একটা মিস্টিক একটা জায়গা। তো সন্ধ্যা যখন হয়ে যায় রাতের বেলা, সে হেঁটে বেড়ায়, মানে কারণ তার ভেতরে একটা কিউরিয়াসিটি এখন কাজ করে, এবং খুব মানে সে বোর্ড হয়ে গেছে ওই জায়গায় 2-3 দিন থাকার পরে। তার কাছে আর লাগতেছে না, সে মনে করে যে এখন তো আসলে এবং শহরে তার বন্ধু ছিল কিছু, তাদের সাথে আড্ডা দিত, এখন তো কমিউনিকেশনেরও কিছু নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, অল্প কিছু বই আছে সেগুলো পড়েও সময় পার করতে পারে না। তো যাই হোক, তো ভেতরে খুবই তার বাবা রেডিও শুনে মাঝে মাঝে, এবং ওখানে রেডিওর ফ্রিকোয়েন্সিও ঠিক মতো তার বাবা পেতো না, তো ওই রেডিও নিয়ে মানে ওই চলে যেত ওই জমি ইসের কাছে, কেয়ারটেকারের ঘরের কাছে, ওখান থেকে কিভাবে কিভাবে শুনতো। তো খুব একটা তার জন্য খুব বেশি রকমের ছিল না, মানে মানে কোনো রকমেরই ফান ছিল না ব্যাপারটা, এক্সেপ্ট ফর এই যে পুরোনো জিনিসগুলো তাকে খুব একটু ইন্টারেস্ট করছে। তো যেটা হোক, শামশের যেটা করে, এরকম একদিন সন্ধ্যার পর বের হয়ে যায়, বের হয়ে সে ওই রুমগুলা দেখে, একটার পর একটা, মানে পাশের যে রুমগুলা সে দেখে রাত্রেবেলা, কিন্তু তখন দেখছে, কারণ দিনের বেলা যদি কেয়ারটেকার দেখে বকা দিবে, সে আস্তে আস্তে যায়। এবং প্রথম যে রুমটা তার তার কাছে এটা নর্মালি সে এমনি একটু উকি দেয়। দ্বিতীয় যে রুমটা আছে, এবং সেটা সে দেখার জন্য সে প্ল্যান করে তার কাছে ওই একটা ম্যাচ এবং ওই কুপি বাতিটা নিয়ে আসছে বাসার থেকে, যে ভেতরে যে কি আছে দেখার জন্য। তো সে দ্বিতীয় রুমটার মধ্যে আস্তে করে দরজাটা মানে ঠেলা মারে, এবং দেখে একটু ক্যাচ করে শব্দ হয়েছে, বাট চুপচাপ আবার মানে অনেক সন্তর্পণে আস্তে আস্তে সে রুমের মধ্যে ঢুকে, এবং ঢুকে দেখে ম্যাচ জ্বালে, এবং জেলে দেখে রুমের মধ্যে কিছু নাই, মানে রুমটা পুরাই ফাঁকা, এবং রুমের মধ্যে আর কি এই মাকড়সার জাল টাল আছে কোনার দিকে, বাট ফাঁকা একটা রুম। তো এরকম করে সে আরেকটু যায় যে, এবং দ্বিতীয় রুমটার কাছেও সে ম্যাচ জ্বালে এবং দেখে এরকম। তো নিচে এরকম 2-3টা রুম সে খুলে তার কোনো ইন্টারেস্ট আর ফিল করে না সে। তো সে হেঁটে হেঁটে আবার ফিরে আসে, এসে ওই যে সিঁড়ি আছে, সিঁড়ি ধরে ধরে সে উপরে ওঠা শুরু করে। এবং যখন সিঁড়ি ধরে উপরে উঠছে, তখন ওই দিন আকাশে চাঁদ ছিল হালকা আলো, এবং সেই হালকা আলোতেই সে পথ চলে, সে কিন্তু মোমবাতি বা ওই যে সেই তার সাথে কুপি টুপি কিছু জ্বালে না। তো সে 2 তলায় উঠে যায়, 2 তলায় উঠে যে বারান্দায় যায়, বারান্দা দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সে একবার এই পাশে ঘুরে, একবার ওই পাশে ঘুরে, কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে সে এই প্রত্যেকটা রুম মানে চিন্তা করে যে খুলে খুলে দেখবে ভিতরে কি আছে, বাট খুব একটা ইন্টারেস্ট ফিল করে না, এক্সেপ্ট ফর সে হেঁটে হেঁটে শেষ দিকে চলে যায়, সেই যে করিডোরের শেষ মাথায় যে রুমটা, সেখানে চলে যায়, এবং সে ওখানে যে ফাইন্ড আউট করে সেই রুমের মধ্যে তালা মারা। তো এতগুলো রুম কিন্তু সে দেখছে, প্রত্যেকটা রুম ছিল তালা ছাড়া, এই একটা রুমের মধ্যে সে তালা দেখলো। তো তার মধ্যে বেশি ইন্টারেস্ট হয় যে এটার কাহিনী কি, মানে এটার মধ্যে তালা মারা কেন। তো খুব আগ্রহ হয়, তো সে রাতের বেলায় চেষ্টা করে যে ফাঁক করে উকি দিতে, দেখে যে কোনো উপায় নেই, সামনে যে জানালা বন্ধ, কিছু তাকানোর মতো নাই। তো সে ওইখানে যে তালা যে মারা, তালার ওইখানে সে দেখে তালাটাকে সে হাত দিয়ে ধরে দেখে যে বেশ একটা ভারী পুরনো লোহার তালা, এবং সেটা 2টা আংটা দিয়ে এরকম লাগানো ভেতরে। তো ও ওই ইটাকে ভালো মতন চেষ্টা করে যে মানে দেখার জন্য ভালো মতো। তো যখন সে দেখার চেষ্টা করতেছে, এই সময় দেখে যে তালার এক পাশে যে হুড়কো যেটা, মানে ওই যে রিং গুলো দিয়ে তালা লাগান থাকে, ওই রিং এর একটা মাথা ভিতরে ঢুকানো ছিল কাঠের, সেটা আস্তে করে স্লাইড করে বের হয়ে আসে, মানে তালাটা ঝুলে গেছে, দরজাটার মানে অ্যাকচুয়ালি খোলা যায়। তো বেশ অবাক হয়, সে মনে করে যে আশ্চর্য তো ব্যাপার কি, তালা তো আসলে খোলা যাচ্ছে। তো সে আস্তেই করে ঠেলা দেয়, এবং দেখে দরজাটা সুন্দর হালকা ক্যাচ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে যায়। এবং দরজাটা খুলে যাওয়ার পরে সে রুমটার ভেতরে একটা আলো আঁধারির খেলা দেখে। আলো আঁধারির খেলাটা খুব ডিফারেন্ট মনে হয় তার কাছে, মনে হয় কি যে কয়েকটা রঙের আলো রুমের শেষে এখান থেকে দেখছে সে, এবং এইটা তার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো কিছুক্ষণ সে একটু মানে একটু অবাক হয়ে বা একটু চমকে উঠে দাঁড়ায়, কিন্তু পরবর্তীতে তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়, এটা রঙের খেলা না, এটা হচ্ছে যে রুমের শেষ মাথায় যে জানালাটা আছে, জানালার ওপরের যে আর্চটা, বাঁকা যে অংশটা, সেটার মধ্যে বিভিন্ন কাঁচ দেয় বানানো, এবং এই কাঁচগুলোর মধ্যে মনে হয় কালার আছে এক একটা কাঁচ, এবং সেই কাঁচটা এমন কাঁচের মধ্যে চাঁদের আলো পড়ে ঘরে ঢুকছে, এবং
এই ডিফারেন্ট কালার হওয়াতে একটু অন্যরকম কালার হয়ে গেছে ওই জায়গাটা। এবং এই আলোটা এসে পড়ছে একটা কিছুর উপর, একটা ফার্নিচার, যে কোনো সম্ভবত একটা দূরের থেকে সে বুঝতে পারছে একটা খাট বা পালং। তো সে আস্তে করে পুরো ঢোকে রুমের ভিতরে এবং দেখে কেমন জানি একটা মানে টেম্পারেচার, মানে একটা উদ্ভট টেম্পারেচার রুমটার ভেতরে, মানে ভ্যাপসা একটা গন্ধ, পুরনো সোদা গন্ধ, একটা উদ্ভট টেম্পারেচার বলতে এতক্ষণ সে বাইরে ছিল আলো বাতাস আলা, মানে কেমন একটা ফিল করছিল, এখন সেটা ঠান্ডা পরিবেশ ফিল করে বেশ। এবং কেমন দিন লাগে তার কাছে, তার শরীরটা কেমন যে শিরশির করে ওঠে, মনে হয় যে এমন কোথাও ঢুকেছে যেখানে নাকি কেউ আছে, মানে there is some presence, এখানে কেউ বা কোনো কিছুর প্রেজেন্স সে ফিল করে এবং মনে হয় যে এখানে সে কোনো নাটক দেখতে ঢুকছে, এরকম কিছু একটা। তো যাই হোক, সে এইসব চিন্তা বাদ দিয়ে সে আস্তে আস্তে করে সামনে যায় এবং সে আস্তে করে ম্যাচ চালে একটা। আর ম্যাচ জ্বালার সাথে সাথে আলোটা জ্বলে ওঠে এবং তার কাছে মনে হয় যে অল্প একটু অংশ আলোকিত হলো। তো সাথে করে যে সে কপিটা আনছিল, সে কপিটার মধ্যে আগুন জ্বালায় এবং এদিক দিয়ে সে কেয়ারফুলও থাকে যে দূর থেকে তার এই আলো দেখে আবার সেই কেয়ারটেকার না তেড়ে আসে বা কিছু। আবার একই সাথে একটু ভয়ও লাগতে থাকে যে ওই এই যে বলেছিল ওখানে সাপ খোপ আছে, এই সাপের একটা ভয় তার ভেতরে কাজ করছিল। তো যাই হোক, সে আস্তে আস্তে করে রাইট ওই সেই কুপি জেলে সামনে যেতে থাকে এবং সামনে যেতে যেতে সে এগিয়ে যায় সেই ফার্নিচারটার দিকে। তো যে দেখে যেটা, সেটা হচ্ছে একটা বিশাল খাট, একটা বিশাল পালঙ্ক, এবং পালঙ্কটা এত বড় যে পালঙ্কটার মাথায় সিঁড়ি দেওয়া আছে এবং মানে 3-4 ধাপের একটা সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠা যায় এবং তার মাথায় হচ্ছে খাটের যে পাটাতনটা সেখানে। তো সে এটা দেখে খুব ইন্টারেস্ট ফিল করে, মনে করে যে আসলে আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি উপরে, দেখি না উঠে কি হয়। তো আস্তে করে পাশটা ধরে ধরে মানে একটা সাইড ধরে আস্তে করে পাড়া দেয়, দেখে যে আবার নরম হয়ে গেছে নাকি কাঠ। তো দেখে যে না, নরম হয়নি। তো এরকম করে 1 পা 2 পা 3 পা করে দিয়ে সে উপরে ওঠে। প্রায় 4-5টা স্টেপ পরে কিন্তু খাটের মূল পাটাতনটা। তো সে যখন ওঠে তার কাছে জানি কেমন লাগতে থাকে, মনে হচ্ছে কি যে সে যখন পাড়া দিয়ে উঠছে যে তার পেছনে পেছনে কেউ ফলো করে আসছে, এরকম লাগছিল তার কাছে। তো সে যখন শেষ স্টেপে ওঠার পরে তার কাছে কেমন লাগে, ফিরে তাকায়, দেখেও নাই। কিন্তু দরজাটা যে একটু ফাঁক করা, দরজাটা যে একটু মানে ফাঁক করে রেখে এসেছিল সে, ওইটা দিয়ে যে বাইরে একটা আলো ঢুকছে, সেটাই তার কাছে কেমন ভৌতিক লাগে, মনে হয় যে তার গাটা কাটা দিয়ে উঠলো। এবং সে তাড়াতাড়ি ওখান থেকে নেমে দ্রুত দ্রুত সে ব্যাক করে চলে আসে এবং তাড়াতাড়ি তার রুমে এসে সে বাতি নিভিয়ে সে তার কপি নিভিয়ে দেয় এবং সে তার রুমে ফিরে আসে। আসার পর তার মা নোটিস করে, কোথায় গেছিলে তুমি? বলে যে আমি এইতে ঘুরতে গেছিলাম। এখানটা তার মা তাকে রাগ করে, তুমি কেন, তোমার তো বাইরানো উচিত না, তুমি কেন বের হয়েছো, তোমাকে না নিষেধ করছে তোমার বাবা? বলে যে না, আমি এমনি দেখতে গেছিলাম, কিচ্ছু না আম্মু, এটা নিয়ে টেনশন করো না, এমনি গেছি। তো এগুলো বলে টলে সে ওই দিনের মতো ওই টাইমটা সে স্কিপ করে যায়। তো রাতের বেলা সে যখন ঘুমায় তখন সে একটা উদ্ভট স্বপ্ন দেখে এবং স্বপ্নটা তার কাছে বেশ ডিফারেন্ট লাগে। তার মনে হয় যে স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে সে ওই যে কবরস্থান, এবং সেই কবরস্থানে সে হাঁটাচলা করতেছে এবং কেউ তাকে এদিক ওদিক ডাকতেছে আর কি, মানে সামওয়ান ইজ কলিং হিম, ফিমেল কোন একটা মেয়ের ভয়েসটাকে ডাকছে এদিক ওদিক, এবং সে তাকাচ্ছে এবং লাইক অনেকটা কানামাছি খেলার মতো একটা ব্যাপার স্যাপার। তো স্বপ্নের মধ্যে দেখে তার কাছে বেশ অবাক লাগে এবং কাইন্ড অফ কিশোর বয়সের যে স্বপ্ন, যেহেতু তখনকার স্বপ্নটা একটু ফ্যান্টাসি মনে হয়। তো যাই হোক, তার কাছে বেশ ভালোই লাগে এবং সে মানে স্বপ্নটা কিন্তু মানে খুব একটা সে মানে যে ভয় পেয়েছে সেরকম কিছু না, কবরস্থানে রাতের বেলা স্বপ্ন দেখেছে, বাট ইন্টারেস্ট সামথিং লাইক দ্যাট। তো সে দ্বিতীয় দিন সে চিন্তা করে যে আবার দিনের বেলা তার মাথায় প্ল্যান হয় যে আমি আবার ওই রুমটাতে যাব, এবং যেরকম বাবা সে দিনটা আস্তে ধীরে পার করে কোনো মতে, এবং রাতের বেলা ঠিকই সেই সন্ধ্যা হওয়ার পরে যখন একটু দেখে যে বাবা ওদিকে চলে গেছে এবং মা তার কোনো কাজ করছে, বা সে আস্তে করে বের হয়ে আবার সে উঠে যায় একইভাবে, এবং উঠে সে ওই রুমটাতে আবার যায় এবং সে কিন্তু গেটটা একটু টেনে দিয়ে আসছিল, আবার যে সে গেটটা খুলে তালা কিন্তু সে আর ওই লাগানোর বা কোনোভাবে চেষ্টা করেনি, সে আবার ওইভাবে ঢুকে এবার তার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যে পরিচিত, কারণ সে একদিন আসছে এর আগে। সে আস্তে আস্তে হেঁটে চলে যায় সে সিঁড়ির কাছে, উঠে যায় এবং সে খাটে উঠে বসে থাকে। আজকে সে আর কুপিও জ্বালায়নি এবং সে চিন্তা করছে এবং দেখছে যে ওই যে ইসের ফাঁক দিয়ে, সারসির ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে পাটাতনের মধ্যে। সে নিজে দেখে, তার হাত পেতে দেখে সুন্দর কালারটা কেমন লাগছে, কেমন জানি মানে ঠিক সাদাটা না, একটু হলদেটে হয়ে যাচ্ছে কালারটা কেমন। তো দেখে খুব মজা পায় সে।
তো বসে থাকে কিছুক্ষণ, বসে বসে কি চিন্তা করতে করতে একসময় মনে হয় তার তন্দ্রা এসে যায়। আসলে এমন একটা রুমের মধ্যে সে বসে আছে যে বেশ বদ্ধ ওয়েদার এবং বেশ ঠান্ডা ঠান্ডা, এবং তার তন্দ্রা এসে যায় এবং সে করে কি ওই খাটের মধ্যে শুয়ে পড়ে, এবং শুয়ে পড়ে একসময় তন্দ্রা এসে যায় তার। তো যখন এই তন্দ্রা আসে তার তো তখন আর এই খেয়াল নাই, বাট তার একটা সময় না ফট করে ঘুম ভাঙে, এবং যখন ঘুমটা ভাঙে তখন সে দেখতে পায়, চোখ খুলে সেই দেখে, পট করে তাকিয়ে দেখে আবছা অন্ধকার। ফার্স্টে সে কিছু বুঝতে পারে না সে কোথায় ঘুমায় আছে, তার ফার্স্টে কোনো চিন্তা হয় না, সে বুঝতে পারে না কোথায় আছে সে, তার রুমে বা অন্য কোথাও। এরকম কেমন একটা খেয়াল থাকে, মনে হয় শহরের সেই রুম বা এরকম কিছু, কিন্তু এত অন্ধকার কেন। হঠাৎ করে তার খেয়াল হয় যে না, সে তো আসলে অন্য কোথাও শুয়ে আছে। তখন সে খেয়াল করে দেখে হালকা আলো আসছে, এবং সেই চাঁদের আলোটা কমে গেছে, আলো আধারিটা একটু গাঢ় হয়ে গেছে এখানে, এবং সে খেয়াল করে কোন একজন মানুষের প্রেজেন্স আছে তার সামনে। আর তিনি একবার ভাবে সে যে এটা কি আমার মা আসছে এখানে নাকি। পরে চিন্তা করে নো, অন্ধকারের মধ্যে সে বুঝতে পারে কে। তখন সে বুঝতে পারে যে এখন সে অন্য কোথাও আছে, তার সব মনে পড়ে সে আরেকটা রুমে এসে ঘুমায় গেছে। তো সে ভালো মতন একটু ঠাওর করে দেখার চেষ্টা করে, তার মনে হয় যে সে একটা পালঙে শুয়ে আছে, এবং সে বুঝতে পারে যে আমি তো এই পালংটা উঠছি, এবং সে বুঝে যে পালংটার যে মাথার কাছে যে বোর্ডটা, মাথার কাছে যে জায়গাটা, সেই জায়গাটাতে কেউ একজন বসে আছে, বোর্ডের উপরে বসে আছে, এবং দুটো পা নাচাচ্ছে, এবং পাটা যে নাচাচ্ছে পায়ের মধ্যে নুপুর আছে, ছিং ছিং করে শব্দ হচ্ছে। এবং শামসের কিন্তু একটু অস্বস্তিতে পড়ে যায়, এত রাতের বেলা কিভাবে। তখন উপর তাকে ওখান থেকে বলে যে ওই যে যে এখানে বসে আছে সেখান থেকে একটা কণ্ঠ শুনে সে, মেয়েলি কণ্ঠ, তুমি এখানে কি করছো। এবং শামশেরের পুরো শরীরটা কেমন যেন লেগে ওঠে, কারণ সে কিন্তু জানে যে এখানে কেউ থাকার কথা না, একটা মেয়েলি কণ্ঠ কে কথা বলবে। তো সে কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। তো মেয়েটা ওখান থেকে বলে যে তুমি আসো, বলে সে দেখে যে ওই মেয়েটা মনে হয় খাটের ওখান থেকে নেমে গেল আস্তে করে। তো শামশের আস্তে আস্তে করে সে নিজে উঠে বসে এবং তাকিয়ে দেখে যে কি করছে। তো দেখে যে মেয়েটা মনে হলো যে মাটির যে ফ্লোরটার উপর দিয়ে আস্তে করে হেঁটে গেল, খুব মৃদু পায়ে হেঁটে গেল, এবং গেটের কাছে গেল, গেটের কাছে গিয়ে ফিরলো, এবং সে স্পষ্ট দেখতে পারলো যে গেটটা হালকা ভিড়ানো ছিল, গেটের সামনে কেউ দাঁড়িয়ে থাকলে যে একটা মানুষ সেটা সে স্পষ্ট বুঝতে পারলো, এবং এটা যে একটা মেয়ে সেটাও সে বুঝতে পারলো। এবং এটা দেখে সে একটু ভয় পাইছে, কাজ সে জানে যে এরকম কেউ নাই, বাট সে আরেকভাবে চিন্তা করতেছে যে এই বাড়িতে কি অন্য কেয়ারটেকারের মেয়ে বা কেউ আছে কিনা, এরকম চিন্তা করছে। তো যাই হোক, তো সে ওই মেয়েটা দেখলো যে সেই গেট দিয়ে মেয়েটা বের হয়ে গেছে, এবং শামশেরও আস্তে ধীরে ওই খাট থেকে নামে, এবং নেমে সে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করে সেখান থেকে। এবং শামশের যখন দরজা দিয়ে বের হয়ে দেখে যে উপরে বারান্দা থেকে নিচে কেয়ারটেকারের রুমের আলো আর দেখা যাচ্ছে না, ওটা নিভে গেছে, এবং বেশ অন্ধকার। এবং সে আস্তে 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 হেঁটে হেঁটে নেমে সিঁড়ি দিয়ে নামে, দেখে কেউ নাই। এবং তখন সে চিন্তা করতে থাকে যে সে হেঁটে হেঁটে যাচ্ছে, সে হেঁটে হেঁটে ওই সিঁড়ির নিচে আসছে, এবং সে চিন্তা করতে থাকে যে আমার মা কি আমাকে খুঁজলো না, কি ব্যাপার। তো সে যখন হেঁটে যায় নিচে, যখন নাকি ওই পাশে ওই সিঁড়ির পাশ থেকে বের হয়, তখন দেখে যে তাদের যে রুমের যে যে রুমে তারা থাকে সেই রুমেও বাতি নিবানো, সেই রুমেও বাতি নাই, কোনো বাতি নাই। এবং সে হেঁটে হেঁটে বের হয়ে সে উঠানের কম্পাউন্ডে যায়, এবং তখন সে দেখতে পায় যে ওই যে আবার যে পিছনে যাওয়ার যে রাস্তাটা, সেইখানে সেই একটা মূর্তি দাঁড়ায় আছে, এবং সে বুঝতে পারছে স্পষ্ট না, বাট একটা নারী মূর্তি, এই যে হালকা চাঁদের আলোতে বুঝতে পারছে নারী মূর্তি, এবং তাকে ডাকতেছে এদিকে আসো। এবং সে আস্তে আস্তে করে সেই নারী মূর্তির পিছে পিছে যাওয়া শুরু করে, এবং হাঁটতে হাঁটতে সে যাচ্ছে, এবং সে একবার খেয়াল করতে পারতেছে নারী মূর্তিটাকে, একবার পারতেছে না। এবং বেশ খানিকটা পথ, একটা ওইটা তো একটা এলি টাইপের, একটা গলি টাইপের হেঁটে যাচ্ছে, এবং সে পাশে ঝোপঝাড়গুলো, সে রাতের বেলার সেই একটা সোদা গন্ধ তার নাকে আসছে, হালকা বাতাস গায়ে লাগতেছে, এবং সেই রাতের যে ঝিঝি পোকার ডাকগুলো সে শুনতেছে, এবং সে কিন্তু এগিয়ে যাচ্ছে একটা মোহে, তার ভেতরে কিন্তু আসলে সেই সেন্সটা নাই যে আমি হেঁটে যাচ্ছি রাতের বেলা। এবং সে একসময় হেঁটে যে আবিষ্কার করলো যে সে ঠিক কবরস্থানের সামনে দাঁড়ায় আছে, তার আশেপাশে অনেক কবর, এবং সেই কবরগুলোর মধ্যে চাঁদের আলো পড়ছে,
এবং দূরে তাকিয়ে দেখে যে সেই যে বাগান দেখছে অন্ধকার, সেই বাগানের উপরের মানে পাতাগুলোর উপরের দিকে আলো পড়ে আসছে চাঁদের, মানে উপরের অংশগুলো দেখা যাচ্ছে। এবং কবরের উপরে যে জায়গাগুলো আলোতে পড়ছে সেই জায়গাগুলো কেমন জানি হয়ে আছে ধূসর একটা ইসের মতো। তো এই সময় সে আস্তে আস্তে দেখে যে যে কবরগুলোর উপরের এক সাইড দিয়ে যে ওইরকম সেই যে মূর্তিটাকে দেখছিল সেটা হেঁটে হেঁটে, কিন্তু হাঁটাটা কেমন জানি মনে হচ্ছে শূন্যে ভেসে ভেসে যাচ্ছে, যে এক জায়গায় যে দাঁড়ায়, এক জায়গায় যে ভেসে থাকে, তাকে হাত দিয়ে ডাকতে, তাকে এভাবে হাত উঁচু করে ডাকে। এবং সে সেই আলো আধারির মধ্যে দেখতেছে হাতটাকে, সে শুধু বুঝতে পারতেছে যে এটা একটা অবয়ব এবং বোঝা যাচ্ছে যে এটা নারী মূর্তি, কারণ মনে হচ্ছে শাড়ি পরা এবং চুল আছে, এরকম তাকে ডাকতেছে। এবং সে হেঁটে হেঁটে কোথায় জানি তার সেন্সটা চলে যায়। সে এই আলো আধারির মধ্যে কবরের বিভিন্ন কবরের মাঝখান দিয়ে আস্তে 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 করে এগিয়ে যেতে থাকে সেই জায়গায়। তো যখন সে ঠিক কাছাকাছি চলে আসে তখন সে দেখতে পায় যে নারী মূর্তিটা ঠিক মাটি থেকে অনেকখানি উপরে আছে, মানে ভেসে আছে বাতাসে, বাতাসে ভেসে আছে। এবং মনে হচ্ছে যে তার মানে চুলগুলো বাতাসে এরকম ভাসছে, সেও হাত দিয়ে তাকে যে ডাকছে মনে হচ্ছে বাতাসে, এবং চেহারার জায়গাটা কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার, মানে ওই যতটুকু আলো পড়ছে সেই জায়গাটা মানে ওই অন্ধকারে তার অবয়বটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে এখন, কিন্তু চেহারার জায়গাটা অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। তাকে হাত দিয়ে ডাকছে, অন্ধকার একটা মুখ এবং বড় চুল এবং একটা শাড়ি পরা নারী মূর্তি এরকম হাত দিয়ে তাকে ডাকছে, সে বুঝতে পারছে। এবং সে কিন্তু এখন ভয় পেয়ে গেছে, বেশ তার গায়ের লোম সব দাঁড়ায় গেছে, তার ভিতরে মানে একটা গুজ বাম্প হয়েছে। এবং সে যখন ভয় পেয়ে যায় তখনই দেখে যে নারী মূর্তিটা হেসে ওঠে, খিলখিল করে হেসে ওঠে, এবং সে তখন ভয় দৌড় দেয়। এবং এত জোরে দৌড় দেয়, সে দৌড় দিতে যেয়ে সে 2-3টা কবরের সাথে মানে কবরের যে পাটাতন আছে সেটার সাথে পা বেঁধে পিছলে ছিটকে দূরে যেয়ে পড়ে। এবং ছিটকে দূরে যেয়ে পড়ে, তখন সে শব্দ পায় দূর থেকে, মানে কোনো কিছু দৌড়ে আসতেছে, মানে সামথিং লাইক মানে কুকুর যদি দৌড়ে আসে সেরকম কিছু, এরকম একটা। তো এই অবস্থায় সে আর কিছুই তার মানে খুব একটা মনে নাই। সে লাস্ট থিং তার মনে পড়ে যেটা, সেটা যে সে মন থেকে যতটুকু পারতো দোয়া পড়ছে, সে একটা দোয়া পড়ছে, ছোট মানুষ যতটুকু জানতো আর কি সেই বয়সেই, সেটা সে দোয়া পড়ছে এবং দোয়া পড়ে সে এই সময় তার সেন্স চলে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ পর তার সেন্স ফেরে এবং তখন অলরেডি আলো মানে দেখা গেছে চলে গেছে, মানে মানে আলো মানে পূর্ব আকাশে মানে তখন আলো দেখা যাচ্ছে, মানে ভোর হয়ে গেছে এবং আশেপাশে কেউ নাই, এরকম একটা অবস্থা। তো উঠে এবং সে দূর থেকে, অনেক দূর থেকে আজান শুনতে পায়, মানে খুব ক্ষীণ আজানের শব্দ পায়। এবং সে উঠে বসে সে তাকায় চারিপাশে, খুব ভীতিকর লাগে তার কাছে চারিপাশের অংশগুলা। এবং সে আস্তে ধীরে হাঁচড়ে পাচড়ে উঠে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেয়ে সে আবার সেই ফিরে যেই রুমটার মধ্যে থাকতো সেটার কাছে যায়। কাছে যে সে রুমের মধ্যে দরজা বন্ধ করা, দরজা নক করে কেউ খুলে না। 2-3 বার করার পর তার মা খুলে সে বলে অবাক, তার মা তাকে দেখে তো পুরাই অবাক, এবং তার সারা শরীরে মনে হচ্ছে যে ময়লা লেগে গেছে। তার মা বলছে তুই কোত্থেকে আসলি, তুই কোথায় ছিলি, কি ব্যাপার, তোরে না আমি দেখলাম শুয়ে আছিস। তো সে মাকে কিছু বললাম না, আমার ঢুকতে দাও। তো মা বলে তোরা আমি শুয়ে, তুই বাইরে গেলি কখন। একটু পরে তার মা তাড়াতাড়ি মানে খুবই অবাক হয়ে যায়, তার মা ঘরের মধ্যে তাকায় তখন দেখে যে হালকা আলো আসতেছে রুমের ভিতরে, কিন্তু বিছানায় কেউ নাই। তো তার মা খুবই অবাক হয় এবং তাকে নিয়ে অবাক হয়ে তার বাবাকে ডেকে উঠায়। তার বাবা উঠে তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু সে ঠিক মতো উত্তর দিতে, সে বলে আমাকে তোমরা একটু হতে দাও, ঠান্ডা হতে দাও, আমাকে তোমরা একটু পানি দাও। তখন তারা তাকে পানি দেয় এবং তাকে পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা করে দেয়। দেওয়ার পরে তার মা বলে যে কি হয়েছিল, তখন সে তার বাবাকে ঘটনাটা খুলে বলে যে এরকম এরকম হয়েছে, এরকম দেখছি। তো তার বাবা তো খুবই আহ মানে অবাক হয়ে যায়, মানে কি একটা মানে অবস্থা এরকম, এটা তো কেমনে ঘটলো। এরকম আর তাকে মানে মারতে উঠে তার বাবা, যে তুই বাইরে গেছিলি কেন। আর তার মা বলে যে তুমি তো বলছো, আমি নিজে ওকে দেখছি শুয়ে আছে এখানে, সে শুয়ে আছে, সে কখন বাইরে গেল, কখন কি করলো, মানে এটা একটা খুবই মিস্টেরিয়াস ব্যাপার। এবং তারপর তাকে পরিষ্কার করে তার মা ঝেড়ে দেয়, যেহেতু তার মা দোয়া টোয়া জানে যতটুকু ঝেড়ে দেয় এবং করে। এবং বেশ মানে তাকে তার বাপ মা টেক কেয়ার করে, তাকে বাবা বকা দেয়, মা অনেক টেক কেয়ার করে, মা অনেক বোঝানোর চেষ্টা করে। তো এরপরে তারা যে কয়দিন ওখানে বাসায় ছিল, ওই শামসের যেটা দেখতো রাতের বেলা, সে শব্দ পেত ওইখানে, এবং মনে হইতো যে কোনো নারী মূর্তিটাকে ডাকতেছে।
করতেছে, মানে ডাকতেছে এবং তাকে মানে মানে নুপুর পায়ে হাঁটতেছে বাসার ওই রুমের সামনে দিয়ে এবং শুনতো। এবং তার বাবা পরে যে খবর পায় জমিদার বাড়ি অনেক কিছু উল্টাপাল্টা দেখে, তো ওইটা কেয়ারটেকার বলে যে ওই বাড়িতে, জমিদার বাড়িতে এরকম একটা মেয়ে ছিল, যে মেয়েটা এখানে মারা গেছিল সুইসাইড করে, এবং তারও এখানে কবর আছে। এবং অনেকে নাকি সে মেয়েটাকে দেখতো ওইখানে। তো শামশের কিন্তু প্রায় এরকম পায়ের শব্দ পেত, দূর থেকে মনে হতো তাকে কোন মেয়ে ডাকতেছে। এবং তারা অনেক দিন ওখানে থাকে এবং এই পুরো টাইমটাই সেটা সাফার করে। এবং সে তার সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে তারা যেদিন ওখান থেকে চলে যাবে যেদিন, সেদিন নাকি রাতের বেলা মানে শামশেররা সব প্যাকিং করে ফেলছে, এবং রাতের বেলা শামশের শুনছে যে কোনো মেয়ে হু হু করে কাঁদতেছে। সে পুরো কান্নার শব্দ পেয়েছে এবং মানে খুব হু হু করে কাঁদতেছে, বিদারক সেই কান্না। আসলে সেই মানে কান্নাটা শুনে দেখে যে মানে ডুকরে ডুকরে কোনো মেয়ে কাঁদতেছে এবং জানালার ওই পাশে। তো এটা খুবই তার খারাপ লাগে। তার মা কিন্তু কিছু শুনতে পায় না, যেটা শুনে শামশের নিজে শুনে। এবং সে মানে সে তার মনও খারাপও হয়, আবার প্রচন্ড ভয়ও লাগে, কারণ কান্নাটার একটা ভয়ঙ্কর অর্থ ছিল। এবং ওই দিন সারা রাত নাকি ওই খুব মনে হয় যে ওখানে কেউ দৌড়াদৌড়ি করছে, জানালার সামনে আসছে, মানে সামনের যে করিডোর আছে সেখানে হাঁটাহাঁটি করছে। এবং পরদিন রাত্রে এভাবে পার হয়ে যায়। পরদিন শামশেররা ওখান থেকে প্যাক করে চলে যায় এবং তারা ফেরত আসে, শহরে ফেরত আসে যখন। তো এরপর শামশের কিন্তু যখন থাকতো শহরে, এবং সে এরকম কিছু দেখে নেই, শুনে নেই, বাট তার সাথে কিছু অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার ঘটতো প্রায়। এটা সে মানে তার পরিবার জানতো, এবং এই ঘটনাটা তার ভাগিনা পরে সে মানে তার এক ভাগিনা হয় ইরফান চৌধুরী, এবং সে এটা শেয়ার করলো আর কি আমার সাথে। মেইলটি পাঠিয়েছেন এমডি শহীদুল ইসলাম শহীদ। ঘটনাটি ঘটেছে আমার এক ফ্রেন্ডের দাদার সাথে। আমি তার ভাষাতেই বলছি। আমি জামাল উদ্দিন, একজন কৃষক। আর সাধারণতই একজন কৃষককে সারাদিন রাত হাল চাষ করতে হয়, তাই বাড়িতে ফিরতে রাত হয়ে যেত। আমার বাড়ি কিছুটা দূরে হওয়ায় সবসময় সূর্যের আলো থাকতে থাকতেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হতাম। কিন্তু সেদিন কাজ বেশি থাকার কারণে সন্ধ্যা হয়ে গেল। সবাই যে যার বাড়িতে চলে গেল। আমি কাজটা শেষ করে যখন রওনা হলাম তখন সূর্য ডুবে গেছে। চারিদিকে তখনও আবছা দেখা যাচ্ছে। এরই মধ্যে আমি দেখলাম একটা গরু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম এই সন্ধ্যায় না জানি কার গরু এখানে রয়ে গেছে। আবার হাঁটতে লাগলাম। মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে পেছনে তাকিয়ে দেখি সেই গরুটা। আমি ভাবলাম হয়তো এই সন্ধ্যায় একা থাকতে ভয় পাচ্ছে, তাই আমার পিছু নিয়েছে। তাই গরুটাকে সাথে নিয়ে হাঁটতে লাগলাম। এভাবে কিছুক্ষণ হাঁটার পরে সামনে দুটো রাস্তা পড়ল। একটা আমার বাড়ির দিকে, অন্যটা জঙ্গলের দিকে যায়। তো সামনে ঠিক দুটো রাস্তা পড়তেই তখনই গরুটা আমাকে ছেড়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। আমি বললাম মহা মুশকিলে, এখন কি করব? আমি দিলাম দৌড় যাতে গরুটা জঙ্গলের ভেতরে যেতে না পারে। কিন্তু গরুর সাথে কি মানুষ পারে? ঠিকই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। এবার আমিও গেলাম, কিন্তু এখন আর গরুটাকে দেখতে পারছি না। আমার ভয় করছিল। আমি গরুটাকে খুঁজছি, ডাকছি, কিন্তু গরুর কোনো সাড়া শব্দ নেই। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ পেছন থেকে গরুটা ডেকে উঠল। পেছনে গিয়ে গরুটাকে টানছি জঙ্গল থেকে বের করার জন্য, কিন্তু পারছি না। মনে হচ্ছে কোনো পাথরকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছি আমি। বাধ্য হয়ে গরুটার গায়ে একটা থাপ্পড় দিয়ে বললাম, মরার গরু, এবার তো চল। ঠিক তখনই গরুটা আমার দিকে তাকালো এবং ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। গরুর চোখ দুটো জল জল করছে। আমি ভয়ে উল্টো দিকে দৌড় দিলাম। গরুটা আমার পেছনে পেছনে আসতে লাগলো। দৌড়তে আর না পেরে একটা গাছে উঠে পড়লাম। গরুটা নিচে তখন দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ গরুটা তার মাথা দিয়ে গাছে ধাক্কা মারতে লাগলো। আমার মনে হচ্ছিল এই বুঝি গাছটাকে সহ উপড়ে ফেলবে। এমন শক্তি কোনো গরুর থাকতে পারে না। আমি প্রাণপণে সূরা দুরূদ পড়তে শুরু করলাম। একটু পর গরুটা সেখান থেকে চলে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। এদিকে অনেক রাত হয়ে গেছে
এভাবে তো আর বসে থাকা যায় না। তাই তখন মনে পড়লো আমার কাছে দুটো বিড়ি আছে। শুনেছি এসব জিনিস আগুনে ভয় পায়, তাই বিড়িটা জ্বাললাম। কিছুক্ষণ তারপরও আমি গাছে বসে থাকলাম, দেখলাম গরুটা আসে কিনা। এরপর গাছ থেকে নেমে দৌড় দিলাম। জঙ্গলটা পেরোতেই বিড়িটা প্রায় শেষ, আর একটা বিড়ি জ্বালবো, ঠিক তখনই দেখলাম ম্যাচটাও শেষ হয়ে গেছে। তাই জ্বালানো বিড়ি থেকে অন্যটা জ্বালিয়ে প্রায় দৌড়ে আসতে লাগলাম। কিছুক্ষণের ভেতর আমাদের বাড়ির রাস্তায় চলে আসলাম। তখন অনেক রাত হয়ে গেছে, তাই কারো দেখা পাওয়া সম্ভব নয়, কারণ গ্রামে সাধারণত মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখান থেকে বাড়িতে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, তাই তাড়াতাড়ি হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পরে শুনতে পেলাম পেছন থেকে কেউ একজন ডাকছে। আমি তাকালাম না। দ্বিতীয়বার ডাকতেই কেন জানি না পেছনে তাকালাম। দেখলাম এক বৃদ্ধ লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে। বিড়িটা তখন আমার হাতে ছিল। আমি বৃদ্ধ লোকটার কাছে যেতেই লোকটি বলল তার হাঁপানি রোগ আছে, ধোঁয়া সহ্য করতে পারবে না, তাই বিড়িটা ফেলে দিতে বলল। আমার একটু সন্দেহ হলো। আমি জিজ্ঞেস করলাম, কই যাইবেন? আপনারা তো আগে কখনো দেখি নাই। উত্তরে তিনি বললেন, আমি রহমত মিয়া, এই গ্রামে আইছিলাম কবিরাজ দেখাইতে, হাঁপানি রোগের ঔষধ লাগবো। আইতে আইতে দেরি হইয়া গেছে। এইখানে আমার দুঃসম্পর্কের নাতি থাকে, তার বাড়ির যামু। আমি তার নাতির নাম জিজ্ঞেস করলাম, তিনি বললেন মুমিন। ও হেরে তো আমি ভালো করেই চিনি, আসেন আমি আপনারে পৌঁছায় দিই। বিড়িটা ফেলে লোকটার কাছে গেলাম। লোকটা হাঁটতে পারছিল না। আমি বললাম, আমার কাছে আমার কাঁধে হাত রাখেন। তিনি বললেন, ধরতে পারবো না তো। ধরতে পারবা তো? তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ ধরতে পারবা তো? তখন আমি বললাম যে হ্যাঁ পারবো। এটা বলার পর ওনার হাতটা আমার ঘাড়ে রাখলেন। তখন মনে হচ্ছিল ধানের 3টা বস্তা ঘাড়ে নিয়েছি। তার হাতটা অসম্ভব রকমের ঠান্ডা। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, একজন বৃদ্ধর এত ওজনের হাত হওয়া সম্ভব না, আর হাতটাও অসম্ভব ঠান্ডা। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনার হাত এত ঠান্ডা কেন? লোকটা হেসে বলল, মরা মানুষের হাত তো তাই। আমি ভয়ে তার দিকে তাকালাম এবং তার হাতটা ছাড়িয়ে নিলাম এক ঝটকায়। তখন সে বলে যে, আমাকে থাপ্পড় দিয়া তুই কামটা ঠিক করস নাই। আমি কথাটা শুনে এক মুহূর্ত দেরি করলাম না। আমি বাড়ির দিকে জোরে ছুটতে লাগলাম। মনে হলো সেই ঠান্ডা হাত আমার পিঠে স্পর্শ করলো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি একটা মসজিদে। সকালে ফজরের সময় কয়েকটা লোক আমাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে, তারপর সেখান থেকে আমাকে নিয়ে আসে। এরপর আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রচন্ড জ্বরও আসে। তখন আমার জ্ঞান থাকলেও কথা বলা বা চলাফেরা করতে পারতাম না। অনেক কবিরাজ হুজুর দেখানোর পরেও কোনো পরিবর্তন হলো না। প্রায় 3 মাস পরে আমি আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। সম্পূর্ণ সুস্থ হতে প্রায় 6 মাস লেগেছিল। এরপর আমি মোমিনকে জিজ্ঞেস করায় সে বলল তার রহমত নামে কোনো দুঃসম্পর্কের নানা নেই। আমি আজও বুঝিনি সেটা কি ছিল। তবে এরপর থেকে আমি বিকেল থাকতেই কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতাম। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে এমডি শহীদুল ইসলাম শহীদ, এবং ঘটনাটি ঘটেছিল তিনি যার ভাষায় বললেন তিনি তার ফ্রেন্ডের দাদা হন। তার নাম ছিল জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে আমার আজকের এই এপিসোডটির মাধ্যমে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যেই ঘটনাগুলো আর যে রাসেল ভাই আর যে আফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং আপনাদের পছন্দের কিছু ঘটনা কিন্তু আমি শেয়ার করেছি, এবং আমি নিজেও কিন্তু কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি বেশি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি হরহর বলে মনে হয়েছে,
সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এইরকম ভয়ানক ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিতে আপলোড করে থাকি। আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেলটিতে মানে যেই ভিডিও এপিসোডগুলো আকারে আকারে আপলোড করা হচ্ছে, সব এপিসোডগুলোই কিন্তু ভয়ানক বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে তৈরি করা হয়েছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোন ধরনের ঘটনাগুলো বেশি শুনতে চান সেটি কিন্তু আমাদের কমেন্টে করার চেষ্টা করবেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এপিসোড বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি এপিসোডেই গ্রামের ঘটনা এবং অ্যাম্বুলেন্সের ঘটনা দেওয়ার, কারণ আপনারা এই ঘটনাগুলো বেশি পছন্দ করেন। তাই কিন্তু আমি আমার প্রতিটি এপিসোডের মধ্যে এইরকম ঘটনাগুলো দিয়ে থাকি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কে রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন প্রতি রাত্র 10টার সময় এরকম ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনি যদি বেল আইকনটি অন করে রাখেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।